আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শ্যামারণ্য লেখনীতে ফাহমিদা মেহজাবিন। দরজা খুলে শ্যামাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠে মা। তাকে বুকে জড়িয়ে ধরে চেঁচামেচি করে সবাইকে জানিয়ে দেয় তার মেয়ে এসেছেন। তার গলার আওয়াজ পেয়ে সকলে বসার ঘরে উপস্থিত হয়। বাবাও হেনার সাহায্যে রুমের বাইরে এসে দাঁড়িয়েছেন। শ্যামা এতদিন পর বাবাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। ছুটে গিয়ে জড়িয়ে ধরে বাবাকে। বাবাও তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এসেছিস মা? এতদিন পর এই বুড়ো বাপটার কাছে এলি, তবে তোকে দেখার জন্য মনটা কতটা আনচান করছে তুই জানিস? শ্যামা আবেগে আপ্লুত হয়ে বলে উঠল, এমন করে কেন বলছো বাবা? দেখো, আমি ঠিক চলে এসেছি তোমার কাছে। তোমাকে দেখার ইচ্ছে আমারও অনেক বাবা, শুধু ব্যস্ততার কারণে আসতে পারিনি। নীলা আর দিব্য একপাশে দাঁড়িয়ে সবটা দেখছে। হয়তো তাদের অস্তিত্ব জানার জন্যই নীলা হঠাৎ করে মিষ্টি কণ্ঠে বলে ওঠে, বাহ শ্যামা আপু, কতদিন পর দেখলাম তোমাকে। তুমি তো দেখছি আগের থেকেও অনেক সুন্দর হয়ে গেছো। মুহূর্তে আনন্দমুখ পরিবেশটা কেমন থমথমে হয়ে যায়। মা দিকে ইতস্তত করে তিনি কিভাবে শ্যামাকে বলবেন যে দিব্য আর নীলাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। তিনি তো জানেনই না যে সব জেনেই এসেছে আজকে এখানে সে। শ্যামা এক পলক নীলার দিকে তাকিয়ে সৌজন্যমূলক একটা হাসি দেয়, কিন্তু বাবা গম্ভীর গলায় বলে ওঠেন, আমার মেয়ে জন্ম থেকেই সব থেকে সুন্দর ছিল। যাদের মন কালো শুধু তারাই বুঝতে পারেনি সেটা। মুহূর্তে নীলার মুখটা কেমন চুপসে যায়। তার মুখ দেখে শ্যামার হেনা কোনো মতে তাদের হাসি চেপে রাখে। নীলা এদিকে আমতামতা করে বলে ওঠে, আমি ঠিক সেভাবে বলতে চাইনি বাবা। মা পরিবেশটা স্বাভাবিক করার জন্য তাগাদ দেয়। কী সব কথা শুরু করলে তোমরা, বলো তো? মেয়েটা এত দূর থেকে এসেছে, ওকে একটু বসতে দাও তো। মা শ্যামাকে কাছে টেনে নিয়ে তার পাশে সোফায় বসায়। বাবা মুখ বেজার করে অপর পাশে বসে থাকে। ওনাকে দেখলেই বোঝা যায় দিব্য আর নীলার আচমকা ফিরে আসায় তিনি ভালোভাবে নেননি। কিন্তু বাবা এই এক স্বভাব, তিনি মায়ের খুশির জন্য সব কিছু মেনে নিতে পারে। তিনি জানেন দিব্য বাড়ি ছেড়ে যাওয়ার পর মা কতটা কষ্টে ছিল, তাই তার মুখের হাসির জন্য দিব্য আর নীলাকে নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব করেননি তিনি। মা শ্যামার হাত ধরে রেখে মাথা নিচু করে নতস্বরে বলে, রাগ করিস না মা আমার উপর। ওরা কালকেই ফিরেছে। ওরা ওদের ব্যবহারের জন্য অনেক অনুতপ্ত। তাছাড়া নীলার 8 মাস চলছে, সামনে আমার নাতি নাতনি আসবে। এই সময় রাগ করে তাদের দূরে সরিয়ে রাখলে পরে আর কিছু হয়ে গেলে আমি নিজে অনুতাপের আন্দোলনে পড়ব। তাই হ্যাঁ রে আপু, আমি সেদিনের ব্যবহারের জন্য তোর কাছে ক্ষমা চাই। আমার মাথা ঠিক ছিল না, কী থেকে কী বলে ফেলেছিলাম। দিব্য বলে ওঠে। শ্যামা একবার দিব্যর দিকে তাকিয়ে আবার মায়ের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি তোমাকে সেদিনও বলেছি, লোকে আমাকে নিয়ে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। তাই তোমার সিদ্ধান্তের প্রতি আমার কোনো রাগ নেই। মা স্বস্তিতে হেসে শ্যামাকে জড়িয়ে ধরেন। শ্যামা একটু পর মাকে ছেড়ে বলে ওঠে, আরে তোমরা তো কথাবার্তা জুড়ে দিলে, এদিকে আমি এত কিছু কষ্ট করে এনেছি, একবার খুলে তো দেখো। শ্যামা একে একে সবাইকে তাদের উপহার দেয়। উপহার পেয়ে সবাই অনেক খুশি হয়। এবার অবশেষে দিব্য আর নীলার দিকে ফিরে সে বলে, তোমরা কিছু মনে করো না আবার। আসলে ঘরে যে দুজন নতুন অতিথি এসে জুটেছে, আমি তা জানতাম না। জানলে তোমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতাম, চেষ্টা করতাম। নীলার মুখে মেখে এসে ফুটে ওঠে। সে বলে, আপু, আপনি আমাদের মন থেকে ক্ষমা করে দিয়েছেন। এই যে বড় উপহার কিছু হতে পারে না আমাদের জন্য। দিব্য হেসে সম্মতিতে মাথা দোলায় নীলার কথায়। শ্যামা তাদের অভিব্যক্ত মেকি পরিবর্তনগুলো মুখে হাসি ঝুলিয়ে দেখে যাচ্ছে শুধু। মা রান্নাঘরে চলে গেছে। শ্যামা দিব্যকে ডেকে বেলকনিতে আসতে বলে। দিব্য শ্যামার পিছু পিছু গিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। শ্যামা আবার কোনো ভনিতা না করে স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করে, হ্যাঁ, এবার এখানে তুই আর আমি ছাড়া কেউ নেই। এবার বল, তোর কী উদ্দেশ্য নিয়ে এসেছিস তুই? শ্যামা বুকের কাছে হাত বেঁধে প্রশ্ন করে। শ্যামার এমন প্রশ্নে ভ্যাপাচাকা খেয়ে যায় দিব্য। সে জানতো তার বড় বোন এত সহজ না, তাকে বোকা বানানো এত সহজ হবে না। সে নিজের কণ্ঠে যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলে, আপু, আমি জানি তুই আমাকে বিশ্বাস করিস না, কিন্তু আমি সত্যি বলছি, আমি অনুতপ্ত। আমরা কি আবার সব ভুলে আগের মতো করে একসাথে থাকতে পারি না?
দেখ দিব্য, তোর এসব ইমোশনাল কথা মা গলে গেলেও আমি মোটেও তোকে বিশ্বাস করি না। কিছু করার আগে ভেবে নিস। আমার নজর সর্বক্ষণ তোর উপরে আছে। আপু, তুই দেখে নিস, আমি ঠিক তোর বিশ্বাস অর্জন করে নিব। শ্যামা দিব্যর দিকে বুড়কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যর্থ মনে তার ঘরে চলে যায়। অন্য সময় দিব্যর এত আত্মবিশ্বাস থাকলে নিজের উপর সে তার পরিকল্পনা শ্যামার সামনে উগড়ে দিতেও দ্বিধাবোধ করে না। এবার এমন কি পরিকল্পনা করেছে যে সে যা তার সামনেও স্বীকার করছে না। এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে যায় শ্যামা। দীপ তার রুমে এসে দরজা বন্ধ করে হাঁপাতে থাকে। নীলা এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হলো, এভাবে হাঁপাচ্ছ কেন? কি এমন বলেছে তোমার বোন? কি আর বলবে, তোমাকে তো বলেছিলাম ওকে জব্দ করা এত সহজ নয়। নীলা মুখ বেঁকিয়ে বলে, সেটা তো জানারই কথা। তোমার বোনের গাটে গাটে প্যাচ। তুমি চিন্তা করো না, যতই সন্দেহ করুক, এবার যে ছক কষেছি না, তা থেকে বেরোতে পারবে না শত চেষ্টা করেও। সে তো আর জানে না এখানে এসে সে ইতিমধ্যে আমাদের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে। বিকাল করে সন্ধ্যা হতেই নীলার কষা ছকের প্রথম গোটি এসে হাজির হয়। সন্ধ্যাবেলা দুহাতে মিষ্টি নিয়ে হাজির হয় নীলার বড় ভাই আবির। এসে একেবারে বোনের শ্বশুর শাশুড়ির পায়ে ধরে সালাম করে সে। শ্যামা তার আধিক্যতায় সে কম কিছু মনে হলো না। এই নীলা আর তার ভাই তার দেখা ইতিহাসে দুই বিরল ছেঁচড়া প্রাণী। নীলাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। তারপর তার বাবা করেন দ্বিতীয় বিয়ে। সৎমায়ের দৈনিক অত্যাচার খেয়ে না খেয়ে কোনো মতে বড় হয়েছে এই দুই ভাই বোন। দিব্যর সাথে নীলার পরিচয় হয় কলেজে। সেখানে হয় দুজনের প্রেম। নীলার সৎমা যখন নীলাকে যৌতুকের টাকা বাঁচাতে এক বুড়োর সাথে তার বিয়ে দিয়ে দিচ্ছিলেন, তখন সে আর দিব্য পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। দিব্য আর নীলাকে মেনে নেওয়ার জন্য সে আমার বাবাকে রাজি করিয়েছে। তার নীলার অত্যাচারিত জীবনের কথা শুনে অনেক মায়া হয়েছিল মেয়েটার উপর। কিন্তু কে জানতো এই এতটুকু মেয়ের পেটে এত শয়তানি। প্রথমে সব কিছু ঠিক ছিল। মেয়েটা ছিল বেশ শান্ত আর ভীত ধরনের। মা বাবা তাকে মেয়ের মতোই ভালোবাসতেন। হেনা আর শ্যামাও তার সাথে বন্ধুসুলভ আচরণ করত। আর তার এই বড় ভাই আবির দুদিন পর পর বোনকে দেখে আসার নাম করে দুবেলা পেট পুড়ে খেয়ে যেত এই ঘর থেকে। তবে তারা তা খারাপ চোখে দেখেনি কখনো। তবে এই মেয়ে পুরোপুরি বদলে যায় কয়েক বছর পর দিব্য যখন চাকরি পায়। সারাদিন তার মুখ ভার করে থাকতো, কথায় কথায় ঝাঁঝালো স্বরে কথা বলতো, ঝামেলা করতো। আর তার এই ভাই তো এখন দিনের পর দিন এই বাড়িতে এসে থাকা শুরু করলো। ঘরে এমন যুবতী দুই মেয়ে আছে, সেখানে একটি জোয়ান ছেলে দিনের পর দিন বাড়িতে থাকলে মানুষ তো কানাঘুষা করবেই। তাই কিছু না বলে আর থাকা গেল না তখন। কিন্তু কিছু বললেই কথায় কথায় তার স্বামীর টাকা খোটা দেওয়া শুরু করে মেয়েটি। দিনরাত তাদের এই শান্তিপূর্ণ বাড়িতে শুরু হয় কোলাহল। শেষমেশ সে বাড়ি নিয়ে বিবাদ সৃষ্টি করে দিব্যকে। পুরোপুরি আলাদা করে দেয় তাদের থেকে। সে যাক পূর্ণ কথা, কিন্তু এই আবির এত বছরে কোনোদিন এই বাড়িতে হাতে করে কিছু নিয়ে আসেনি। আজ হঠাৎ দুহাত ভরে মিষ্টি নিয়ে হাজির হয়েছে। ব্যাপারটা কেমন ঠেকলো তার কাছে। কথায় আছে না যে অতিভক্তির চূড়ার লক্ষণ। মা সৌজন্যমূলক হেসে বলে উঠলেন, কি ব্যাপার বাবা, আজ হঠাৎ এতদিন পর? আর এত কিছু আনার কি দরকার ছিল? কি যে বলেন আন্টি, আপনার হলেন আমার বোনের পরিবার, আর আমার কাছেও নিজের পরিবারের মতোই। এখানে খালি হাতে আসে কি করে? আমি অনেক খুশি হয়েছি নীলা আবার আপনাদের কাছে ফিরে এসেছে। আমি কখনো চাইনি ও আপনাদের ছেড়ে চলে যাক কখনো। বলতে বলতে সে আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো সে। আমার কেন যেন গা ঘিন ঘিন করে উঠল সে বাঁকা হাসি দেখে। নীলা এদিকে গদগদ হয়ে বলে উঠল, আরে মা, ওর থেকে কিছু চাইতে সংকোচ করবেন না। অফিসিয়ালি চাকরি পেয়েছে ফ্যাক্টরিতে, পুরো 20,000 টাকা বেতনের। এখনও বিয়ে শাদী করেনি, টাকা খরচ করার মানুষ নেই এখনও। এই সুযোগ যত খুশি আবদার করবেন, একবার বউ আসলে আর সুযোগ পাবেন না। মা নীলার কথা শুনে হেসে ফেলল। আবিরও লাজুক হাসি দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। মা খানিকটা সৌজন্যতার খাতিলে জিজ্ঞেস করল, তা বাবা, বিয়ে করছো কবে? আর এখনও করছো না কেন? চাকরিও করছো, বয়সও হয়েছে, আর একা একা কয়দিন থাকবে? আগে আন্টি, ভালো মেয়ে পেলেই অবশ্যই বিয়ে করব। এই বলে লোকটি আবারও তাকালো শ্যামার দিকে। এই লোকটির মতিগতি একদম ভালো ঠেকছে না তার কাছে। এই লোক ঘুরে ফিরে তার দিকে তাকাচ্ছে কেন বারবার?
সে অন্যদিকে তাকিয়ে থাকলো, যাতে এই লোকের সাথে বারবার চোখাচোখি না হয়। কিন্তু নীলা এরপর যে কথাটি বলল তা শুনে তার চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম হয় যেন। নীলা যেন এই মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিল। কথাটি কিভাবে সবার কানে পড়া যায় সেই চিন্তা করছিল এতক্ষণ। কিন্তু মা তার কাজটা যেন সহজ করে দিয়েছে। আরে, ভালো মেয়ে তো আমাদের চোখের সামনেই রয়েছে। মা, আমাদের শ্যামা আপু আবির ভাইয়ের জন্য কেমন মানাবে বলুন তো আপনি? ভেবে দেখুন, ঘর মেয়ে ঘরেই থাকলো আর বিয়েটাও হয়ে গেল। রূপে কোনো কোনো দিক দিয়ে কমতি নেই শ্যামা আপুর, কিন্তু বয়স তো থেমে থাকে না। আর আমার মতো যত জলদি সম্ভব শ্যামা আপুর বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। নীলা কথাগুলো শেষ হতেই পিনপতন নীরবতায় নেমে এলো বসার ঘরে। কেউ আশা করেনি এমন কথায় উঠে আসবে হঠাৎ করে। শ্যামা বিস্ফোরিত নয়নে চেয়ে আছে নীলার দিকে। সে তারপর দিব্যের দিকে তাকায়। শ্যামার সাথে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নেয় দিব্য। শ্যামা মনে মনে বলে ওঠে, তা মনে মনে এই গুটি সাজিয়েছ তোমরা? বাহ, চমৎকার। মায়ের বরাবরই ইচ্ছে ছিল শ্যামাকে সুপাত্রের হাতে তুলে দেবে। হঠাৎ করে এমন একটি প্রস্তাব কি করে জবাব দেবে তা নিশ্চিত ইতস্তত করতে লাগলেন তিনি। এর মধ্যে বাবা শব্দ করে নিজের হাতের গ্লাসটা টেবিলের উপর রাখলেন। কাঁচের গ্লাস সাথে সাথে টেবিলের সংঘর্ষণে সৃষ্টি আওয়াজ যেন এই নীরবতার পরিবেশটি সবার পিলে চমকে দিল। তারপর ভেসে আসলো বাবার গম্ভীর স্বরের রাগী কণ্ঠ। আমার মেয়েকে আমি 10টা পাত্র দেখে সুপাত্রে দান করব। সুপাত্র না পেলে আমার মেয়েকে আমার ঘরেই রাখবো। সে আমার বোঝা নয়। সে বিয়ে দিতে হবে বলে তাকে যে কোনো একজনকে খুঁজে তার গলায় ঝুলিয়ে দিতে হবে। এমন হলে আমার মেয়েকে বিয়ের জন্য পাত্রের অভাব হতো না। আর তাছাড়া আমার মেয়ে নিজের পছন্দ অপছন্দ বলে একটা কথা আছে। এভাবে যেন আমার মেয়ের বিয়ের তাড়া দেখিয়ে তার উপর চাপ প্রয়োগ করা না হয়। এই কয়দিন অনেক কিছু দেখেছি। এ কথা তুমিও বুঝে নাও, সে আমার মা। আর তোমার পুত্রবধূকেও বুঝিয়ে দাও। শ্যামা, চলো আমার রুমে, নিয়ে চলো আমাকে। আমার এখানে বসে মানুষের মেয়েকে দরদ শুনতে ভালো লাগছে না। বাবার বলা প্রত্যেকটা কথা যেন বজ্রের ন্যায় আঘাত করল বসার ঘরে উপস্থিতের সবাইকে। নীলা আর আবির দুজনের মুখ অপমানে কেমন চুপসে গেল। শ্যামা নীরবে তাদের দিকে একবার তাকিয়ে বাবাকে ধরে রুমে নিয়ে যায়। তার বাবা এমনিতেই চুপচাপ, কম কথা বলে কিন্তু উচিত কথা, তাই এই ঘরে তার কথাই শেষ কথা। শ্যামা স্বস্তির নিঃশ্বাস ফেলে যেতে যেতে ভাবল, একবারের জন্য তো সে ভেবেই বসেছিল সবাই হ্যাঁ বলে দিবে। তখন অরণ্য তার বউয়ের দ্বিতীয় বিয়ের কথা শুনে কেমন রিয়েক্ট করতো কে জানে। অরণ্যের কথা ভাবতেই ঠোঁটের কোণে মুচকি এসে চলে আসে শ্যামার। অনেক মনে পড়েছে অরণ্যের কথা এই মুহূর্তে। শ্যামা বাবাকে বেডে বসিয়ে দিয়ে তার হাত ধরে বলে ওঠে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। আমি এখন এমনিতেই বিয়ে করতে চাই না। তুমি না থাকলে যে কি করতাম আমি। বাবা মুচকি এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আমি থাকি আর না থাকি নিজের উপর কখনো কারো জোর চলতে দিবে না। তুই সঠিক হলে সবসময় নিজের সিদ্ধান্তে অটল থাকবি। শ্যামা মাথা তুলে সম্মতি জানায় বাবার কথায়। দিব্য, আবির আর নীলা রুমের দরজা বন্ধ করে একটু আগের বিষয়টা নিয়ে আলোচনা করছে। আবির বলে উঠল, আপু, তোর মনে হয় এই প্ল্যানটা কাজ করবে? নীলা বিচার হাসি এসে বলে, আলবাত কাজ করবে। তুই সব ঠিক মতো করতে পারলে এই বিয়ে কেউ আটকাতে পারবে না। দিব্য এবার গম্ভীর গলায় আমতামতা করে বলে ওঠে, এটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না নীলা? এইভাবে করাটা কি বেশি জরুরি ছিল? নীলা মনে মনে ভেঙচি কেটে বলে, ইস, বোনের জন্য দরদ যেন উতলে পড়ছে। এত দরদ থাকলে তখন সায় দিচ্ছিল কেন? তবে দিব্যর সামনে সে তার বিরক্ত প্রকাশ করে না। মুখে মেখে দুঃখের ভাব ফুটিয়ে তোলে, নরম কণ্ঠে বলে, আমিও কি এসব করতে চাই বলো? আর যদি বাবা এভাবে বিয়েটার জন্য বানানা করে দিত তাহলে তো আমার এসব করতে হতো না, তাই না? তুমি নিজের চোখেই দেখলে আপু আজ সবার জন্য কত দামি দামি উপহার এনেছে। তার মানে ওনার অবস্থা এখন তোমার থেকেও ভালো। বাবা তো এমনিতেও তোমার বাড়ির হক দিচ্ছেন না। তবে এভাবে সব চলতে থাকে উনি এই বাড়ি পুরোটা তার প্রিয় মেয়ের নামে করে দিবেন। কিন্তু একবার ভেবে দেখো, আবির ভাইয়ের সাথে যদি আপুর বিয়ে হয় তাহলে আপু তার ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তার লাগামও চলে আসবে আমাদের হাতে। তখন ওনার মেয়ের সামান্য কষ্ট পেলেও বাবা সহ্য করতে পারবে না। বাবা তার মেয়ের সুখের জন্য, সংসারের জন্য হলেও বাধ্য হয়ে এই বাড়ি তোমার নামে লিখে দিবে। সব বুঝেছি নীলা, আমি এসব জানি। তুমি যা করছো আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য করছো।
কিন্তু আপুর কোনো ক্ষতি হবে না তো? এই প্ল্যানে অনেক রিস্ক মনে হচ্ছে আমার। আরে কোনো রিস্ক নেই। আবির ভাই এলাকার বন্ধুগুলো আছে না, আমিও চিনি তাদের। ওরা শুধু আমাদের একটু সাহায্য করবে, আপুর কোনো ক্ষতি হবে না। আপুকে ওরা জাস্ট সবার সামনে কিডন্যাপ করে নিয়ে যাবে, এক রাতে বেঁধে রাখবে এক জায়গায়, তারপর সকালবেলা ঘরের সামনে ফেলে রেখে যাবে। তখন পুরো এলাকায় কানাঘুষা শুরু হয়ে যাবে। আপুর সাথে খারাপ কিছু হয়েছে, তার বদনাম সৃষ্টি হবে। ওই সময় আবির ভাই এসে রাজকুমারের মতো আপুকে বিয়ে করে বদনামের হাত থেকে রক্ষা করবে। তোমার মা বাবাও মেয়ের সম্মান বাঁচাতে বিয়ের জন্য মানা করতে পারবে না তখন। আর তুমিই দেখো, আবার শেষমেশে বিয়ে হবে, সংসার হবে, এটা কি ভালো নয়? আমরাও ভাইয়ের মধ্যে আমার ভাইয়ের মধ্যে কি কোনো কমতি আছে? দীপ বুড়ো কুচকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। তবু খেয়াল রেখো যেন সব কিছু ঠিক হয়। আবু যেন খুনক্ষরে জানতে না পারে এসব আমরা করেছি। আরে দুলাভাই, আপনি শুধু শুধু চিন্তা করছেন, কিছু হবে না। আপনার বোন আর আমার হবু বউকে দেখে রাখবো আমি। রাতে 12:30, সবাই ঘুমানোর পর শ্যামা ফোন নিয়ে চুপি চুপি বেলকনিতে চলে এসেছে অরণ্যের সাথে কথা বলার জন্য। শ্যামা খানিকটা আহ্লাদ কণ্ঠে বলে ওঠে, কি হ্যালো, কখন থেকে আমি বক বক করেই চলেছি, কিছু বলছেন না যে? না, আমি ভাবছি এদের কার ঘাড়ে কটা মাথা আছে যে তারা অরণ্যের বউ চুরি করার সাহস করে। শ্যামা অরণ্যের রাগী কণ্ঠ শুনে হেসে ফেলে। তা শুনে অরণ্য বলে ওঠে, তুমি হাসছো, আমি কিন্তু সিরিয়াস। ভাগ্যগুণে একটা শ্বশুর পেয়েছি, নয়তো আজ খুনাখুনি হয়ে যেত তোমাদের শহরে। শ্যামা কোনো মতে হাসি চেপে বলে, অরণ্য প্লিজ হাসবেন না। দেখুন, আমার হাসি শুনে কেউ জেগে গেলে যদি আমাকে এভাবে ফোনে কথা বলতে দেখে, তখন ঠিক আমাদের নিয়ে বসার ঘরে বৈঠক বসবে। হতে পারে তোমার শ্বশুর, গুণধর শ্বশুর, মেয়ের প্রেম করে শুনে ওই আবির সাথে বিয়ে দিয়ে দেবে তোমার বউকে। তুমি বারবার ঘুরিয়ে ফিরে ওই আবির নাম নিয়ে আমাকে চেতনা বন্ধ করো। আমি সত্যিই রেগে যাচ্ছি কিন্তু। আচ্ছা বাবা, বেশ আর বলছি না, এখন বলুন খেয়েছেন কি না? কিভাবে খাবো? আমাকে নিজ হাতে রেঁধে খাওয়ানোর মানুষটা তো নেই আমার কাছে। একদম এসব বলবেন না, আর এসব বলে পার পাওয়া যাবে না কিন্তু। আমি শামশের চাচা আর রিমুকে শিখিয়ে দিয়ে এসেছি কী কী বানাতে হবে আপনার জন্য। 2 দিন কষ্ট করে খেয়ে নিন, বুঝেছেন? হুম, খেয়ে নিব কষ্ট করে, কিন্তু কথাটা যেন মাথায় থাকে। 2 দিন, আজকের দিনটা চলে গেছে, আরেকটা দিন আছে তোমার কাছে, তারপর সোজা ফিরে আসবে। শ্যামা বেলকনির চেয়ারে বসে গ্রিলের সাথে মাথা এলিয়ে দিয়ে বলে, এটা কেমন কথা? কথার পেছনে প্যাঁচে ফেলে এভাবে ফিরে আসার দিন নির্ধারণ করা মানব না আমি। 1 মাস পর বাপের বাড়ি এসেছি আমি, অন্তত 1 সপ্তাহ থাকি প্লিজ। একদম না, তুমি 25 বছর ছিলে ও বাড়িতে, আমার কাছে ছিলে মাত্র 1 মাস। তোমার কি আমার কথা মনে পড়ে না? 1 মাসে মন ভরে গেছে এই ভালোবাসা তোমার স্বামীর প্রতি তাহলে? আচ্ছা বাবা, ঠিক আছে, ফিরে আসবো জলদি। খুশি? হুম, খুশি। আমি আপনাকে অনেক মিস করেছি অরণ্য, অনেক বেশি। আমিও তোমাকে অনেক বেশি মিস করছি শ্যামাবতী। বলে বোঝাতে পারবো না কতটা শূন্যতা অনুভব করছি তোমাকে ছাড়া আমি। শ্যামা লজ্জা মিশ্রিত হাসি এসে বলে, আমার এখন কেমন ফিল হচ্ছে জানেন? ওই যে ক্লাস 9-10-এর মেয়েগুলো মায়ের মোবাইল চুরি করে লুকিয়ে লুকিয়ে প্রেমিকের সাথে কথা বলে, ওই রকম। কি বলবে যে আমি আপনার একমাত্র বউ, যে কিনা লুকিয়ে লুকিয়ে স্বামীর সাথে কথা বলছি এখন। অরণ্য সজল হেসে বলে, তাই নাকি শ্যামা? তুমি তো দেখছি অনেক কিছু জানো এই ব্যাপারে। আর কি কি জানো এইসব ব্যাপারে? কি কি করে ওরা ফোনে? বলবো? হুম, বলো। সত্যি বলবো? হুম, বলো। আচ্ছা, বলছি তাহলে। আপনি কি খাবার প্লেটটা সামনে নিন। মাঝখানে আবার খাবার আসলো কোথা থেকে? আহ, আপনাকে যা বলছি করেন, এত প্রশ্ন কেন করছেন? আচ্ছা, নিয়েছি সামনে এখন। এখন আপনি খাবেন আর আমি ফোনের লাইনে থেকে আপনার খাওয়ার আওয়াজ শুনবো। আর বুড়ো কুচকে বলে, এটা কোন ধরনের কথা আবার? ক্লাস 9-10-এর প্রেমীদের ভালোবাসা এমনই হয়। আমরাও আজকে ট্রাই করি এই ইচ্ছে। মেনে নিন না আমার আবদারটা। আপনার খাওয়া হয়ে যাবে, আমার আবদারটা পূর্ণ হয়ে যাবে। অন্য হতাশ সুরে নতি স্বীকার করে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি নালে লাইনে থাকো, আমি খেয়ে নিচ্ছি, বেশি সময় লাগবে না। হুম, আস্তে আস্তে খান, আমি লাইনে আছি।
অর্ণা 10 মিনিটের মাথায় খাওয়া সম্পন্ন করে আবার ফোন হাতে নেয়। হ্যাঁ, শেষ আমার। আছো তুমি? অপর প্রান্ত থেকে কোনো উত্তর আসে না। সে আবারও ডেকে ওঠে, শ্যামা। অর্ণা একটি দীর্ঘশ্বাস ফেলে ফোনটা কেটে রেখে দেয়। এক মুহূর্তের মধ্যে শ্যামার সামনে প্রকট হয় অরণ্য। যথারীতি দেখতে পায় মেয়েটা ফোন হাতে নিয়ে গ্রিলের সাথে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অর্ণা আনমনে হেসে ফেলে এই দৃশ্য দেখে। সে এগিয়ে এসে শ্যামার সামনে হাঁটু গেড়ে বসে, তার কপালে চুমু খায়। আমাকে প্রেমের ক্লাস করাতে দিয়ে নিজেই ঘুমিয়ে গেছে শ্যামাপতি। আমার থেকে এত দূরে এসেও এত ঘুম কীভাবে আসে তোমার? অর্ণা শ্যামার কপালে হতে অবাধ্য চুলগুলো কানের পিছনে গুজে দেয়। একবার হাত বলে দিয়ে উঠে দাঁড়ায় বসা থেকে। এগিয়ে যায় দিব্য আর নীলার রুমের দিকে। একটু আগের হাসিখুশি মুখটা সজপে হিংস্রতায় এসে ভর করেছে এখন। এক পা এক পা করে এগিয়ে যায় সে নীলা আর দিব্যর কাছে। দিব্যর ঘুমন্ত চেহারার দিকে রাগে চোখে তাকিয়ে আছে অরণ্য। তার খুনের নেশা অনেক কষ্টের সংবরণ করে চলেছে সে। অরণ্য সশব্দে একটি থাপ্পড় মেরে দেয় দিব্যকে। সে আঘাতের ঝাপটায় খাট থেকে অরণ্যের পায়ের কাছে লুটিয়ে পড়ে। ঘুম পুরোপুরি ছুটে যায় তার। সে মাটি থেকে মাথা তোলার চেষ্টা করে। অর্ণ তার মাথা পা দিয়ে মাটির সাথে চেপে ধরে। যন্ত্রণায় কুঁকড়ে ওঠে দিব্য। দিব্য ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কে 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 তুমি? কি চাও আমার কাছে? অর্ণ দাঁতের সাথে দাঁত পিষে কঠোর কণ্ঠে বলে ওঠে, চুপ, একদম চুপ। বেশি কথা আমি পছন্দ করি না। আমি যা বলছি চুপচাপ শুনবি আর তাই করবি। আমার জিনিসের দিকে কেউ হাত বাড়ালে সচরাচর তার হাতটাই ছিঁড়ে ফেলি আমি। কিন্তু তোর সৌভাগ্য যে তুই তার ভাই হোস, তাই তোকে ছিঁড়ে ফেলার আগে একবার সতর্ক করে দিচ্ছি। জীবনের মায়া থেকে থাকলে সে আমার সাথে যা করবি ভেবেছিস ভুলে যা। জানলাগুলোর ভোরে আলো চোখে পড়তেই দিব্য ধর করে উঠে বসে বিছানায়। সে কি তাহলে কোনো খারাপ স্বপ্ন দেখেছিল কাল রাতে? হাঁপ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে দিব্য। ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে একেবারে। পাশে ফিরে তাকাতে দেখে নীলা বেয়ে ঘুরে ঘুমাচ্ছে এখনও। সে বিছানা ছেড়ে উঠে বাথরুমে চলে যায় চোখ মুখে পানি ঝাপটা দিতে। পানি কল ছেড়ে আয়না দিকে চোখ যেতেই দেখে তার গালে একটা পাশ 5 আঙ্গুলের ছাপ লাল দাগ স্পষ্ট ফুটে উঠেছে। তা থেকে ভয়ে ছিটকে ফুলের পড়ে যায় দিব্য। ভয় রীতিমতো কাঁপতে থাকে সে। সে তার চারপাশে ভয় ভয়ে তাকাতে লাগলো। তাহলে কি সেটা দুঃস্বপ্ন ছিল না? তাহলে কি সেটা কী ছিল? কে ছিল সেটা? কি বললে তুমি? দিব্যের কথা শুনে নিজের ধৈর্যের বাঁধ ভেঙে যায় নীলার। যা তুমি শুনেছ, এ প্ল্যান বাদ দাও নীলা। আমার অনেক ভয় করছে। কেমন পুরুষ মানুষ তুমি? সামান্য একটা দুঃস্বপ্ন নিয়ে এতদিনের পরিকল্পনা সব বাতিল করে দিচ্ছ। দুঃস্বপ্ন নয় সেটা নীলা। এই যে দেখো, আমার গালে থাপ্পড়ে দাগ, জ্বলন্ত প্রমাণ। আমরা আর এগোলে অনেক বড় বিপদ হবে। তুমি সত্যি পাগল হয়ে গেছো দিব্য। সামান্য থাপ্পড়ের দাগ আর একটা দুঃস্বপ্নকে কেন্দ্র করে এত ভীত হয়ে পড়েছ। আর এই স্বপ্নের মধ্যে অনেক সময় মানুষ নিজের গালে নিজে থাপ্পড় মেরে দেয়। এমনকি এমনও হতে পারে আমি মেরেছি ভুলে ঘুমের মধ্যে। তুমি দয়া করে এখন এসব কথা বলা বন্ধ করো। তুমি বুঝতে পারছো না নীলা, স্বপ্নটা এতটা জীবন্ত কি করে হতে পারে? সে কণ্ঠস্বর এখনো মনে পড়লে আমার নিজেকেই নিজে শেষ করে দিতে ইচ্ছে করে। বলতে বলতে দিব্য কনুয়ে ভয় দিয়ে দুহাতে নিচে মুখ চেপে ধরে। ভয়ে এখনো কাঁপছে সে। নীলা কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে দিব্যর দিকে। সে তাকে এতটা ভীত অবস্থায় কখনো দেখেনি। কি করে বুঝবে তার কি হয়েছে? আর কি করেই বা বোঝাবে এখন এ লোকটাকে? সে নিজের ফুলে যাওয়া পেটের দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় দিব্যর দিকে। সে দিব্যর কাছে গিয়ে তার পাশে গিয়ে বসে, কাঁধে হাত রেখে কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাকেও শান্ত হওয়ার সময় দেয়। তারপর তার মুখে থেকে হাতটা সরিয়ে তার পেটের উপর রাখে হাতটা। শান্ত হও তুমি। আর কিছু না হোক, আমাদের অনাগত সন্তানের কথা ভাবো দিব্য। তোমার মাইনে সবে 25,000। আজকালকার দিনে এই টাকাটা দিয়ে ঢাকা শহরে ভালো মতো থাকা অসম্ভব। সামনে আমাদের বাচ্চা আসবে এই পৃথিবীতে। তার যাবতীয় খরচ, তার ভবিষ্যতের কথা ভেবেছ একবারও? কিন্তু নীলা, ওই কণ্ঠ। সব তোমার ভ্রম দিব্য। তুমি কাল থেকে এই প্ল্যান নিয়ে চিন্তা করেছিলে যে সে আমার আপুর কোনো ক্ষতি হতে পারে, তাই তুমি এমন স্বপ্ন দেখেছ। এই সব কিছু তোমার মস্তিষ্কের ভ্রম শুধু। দিব্য একটি দীর্ঘশ্বাস নিয়ে নীলার কথাগুলো বোঝার চেষ্টা করল। ভুল কিছু বলেছে সে? আর অত্যাধিক
কোনো কিছু সে বিশ্বাস করে না। হয়তো তুমি ঠিকই বলছো নীলা, আমারই মনের ভুল এগুলো। আসলে স্বপ্নটা এত জীবন্ত মনে হয়েছিল যে জ্ঞানবতীর লোভ পেয়েছিল আমার। নীলা তৃপ্তির হাসি হেসে বলে, এই তো বুঝতে পেরেছো সবটা। এখন নিজেকে ধাতস্থ করো। তুমি এমন নার্ভাস হয়ে থাকলে আপু সন্দেহ করবে। দিব্য নীরর সরি দিব্য নীরবে মাথা দুলিয়ে সায় দেয়। চোখে রোদ পড়ায় শ্যামা সকাল সকাল উঠে পড়েছে আজ। বেলকনিতে এভাবে অরণ্যের অপেক্ষা রেখে ঘুমিয়ে পড়ার জন্য মনটা খারাপ হয়ে আছে তার। এত ঘুম কেন আসে তা বোঝে না সে। দিন দিন অলস হয়ে যাচ্ছে কাজ না করে। তাই আজকে নিজের হাতে নাস্তা বানিয়েছে সবার জন্য। তবে খাবার বানাতে বানাতে অরণ্যের কথা আরও বেশি মনে পড়ল তার। অরণ্য না জানি ভালো করে খেয়েছে কিনা কাল, সেটা জানার আগেই তো ঘুমিয়ে পড়েছিল। অরণ্য ঠিকই বলেছে, এদিকটা জলদি সামলে তার কাছে ফিরতে হবে, নয়তো ওনার চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাবে সে। নাস্তার টেবিলে সবার আগে হেনাই আসে। কলেজে যেতে হবে তার। 8:30 বাজে। সে আগেভাগে খেয়ে বের হয়ে পড়ে। বাকিরা সবাই খেতে বসেছে ততক্ষণে। মা হাসি মুখে বলে ওঠে, বাহ, আজ আমার মেয়ে নাস্তা বানিয়েছে দেখছি। তোর বাবা ঘুম থেকে উঠলে জানতে পারলে খুশি হয়ে যাবেন। হুম, তবে বাবা এখনো ঘুমাচ্ছে কেন? এত বেলা হলো। মা মাথা দুলিয়ে হতাশ সুরে বলে, রাতে ওষুধগুলো অনেক কড়া, খেলে ঘুম আসে ওনার। 10টার আগে উঠবেন না উনি। শ্যামা চিন্তিত স্বরে বলে ওঠে, ওষুধগুলো আর কতদিন খেতে হবে বলেছে ডাক্তার? মা একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, জানি না রে মা, ডাক্তার বলেছে এই মাসের রিপোর্ট দেখে নতুন ওষুধ দিবেন। দেখি কি বলে ডাক্তার। ডাক্তার কথা শুনে মনে পড়ল। নীলা হঠাৎ খানিকটা উঁচু স্বরে বলে উঠল, শ্যামার মা। দুজনেই তার দিকে ফিরে মনোযোগ দেয়। নীলা আবারও বলতে থাকে, আজকে আমাকে ডাক্তারের কাছে 10:30টার অ্যাপয়েন্টমেন্ট আছে। দিব্য নাকি মিটিং আছে, তাই সে যেতে পারবে না। আপনারা কেউ আমার সাথে যাবেন? মা স্মিত এসে বলেন, এটা আবার জিজ্ঞেস করার মতো কি আছে বৌমা, তোমার সাথে আমিই যাব না হয়। নীলাও হালকা এসে বলে ওঠে, ঠিক আছে মা, তবে বাবাকে রেখে আপনার যাওয়াটা ঠিক হবে তো? না মানে, বাবার সকালে ওষুধ ডাক্তার কি খেতে মানা করেছি সেগুলো শ্যামা আপু জানেন না। উনি খুঁজে নিতে পারবেন তো? মা মুখ গম্ভীর করে কিছু বলবে ভেবে সে আমার দিকে একবার তাকায়, তারপর তার দিকে তাকিয়ে আবার বলে, ঠিক বলেছে বৌমা, আমি তো খেয়ালই করিনি। শ্যামা মা, তুই না হয় বৌমাকে নিয়ে যা হাসপাতালে, আমি না হয় তোর বাবার কাছে থাকি। নীলা মনে মনে বিশ্বজয়ের হাসি দেয়। এদিকে শ্যামা আর চোখে দিব্য আর নীলাকে জরিপ করে চলেছে। দিব্য মাথা নিচু করে স্বাভাবিকভাবে নাস্তা করে চলেছে, যেন এর কোনো কিছুর সাথেই তার কোনো সম্পর্ক নেই। নীলাও হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে জবাবের অপেক্ষায়। এদিকে মায়ের কথা ফেলতেও পারছে না, তাই বাধ্য হয়ে রাজি হয়ে যায় সে। তবে সে ঠিক করে চোখ কান খোলা রাখতে হবে এর সাথে গেলে। জানি না এদের পেটে পেটে কী শয়তানি চলছে আবার। বাসায় যাবে মানে? শ্যামা বুড়োকুচকে নীলার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আপু, আসলে তাড়াহুড়ো করে সামান্য কাপড় চোপড় নিয়ে চলে এসেছি। মালপত্র সব মাসের শুরুতেই আনবো বলে আনা হয়নি। আমার আগের রিপোর্টগুলো বাসায় ভুল করে ফেলে এসেছি, এগুলো নিতে যেতে হবে আগে। শ্যামা নীলার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে সাবধান করার ভঙ্গিতে বলে ওঠে, দেখো নীলা, আগে থেকে সাবধান করে দিচ্ছি, আমার সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করলে ভালো হবে না বলে দিলাম। নীলা মুখে দুঃখে দুঃখে ভাব ফুটিয়ে বলে ওঠে, আপু, আপনি আমাকে এত ভুল বুঝছেন কেন? আমি এত বড় পেট নিয়ে নিজে হাঁটতে পারি না। এই অবস্থায় আমি কি করব আপনার সাথে? আমি সত্যি রিপোর্ট ফেলে এসেছি। বলতে বলতে আবার চোখ থেকে টপ টপ 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শ্যামাই মেয়ের কান্নায় ট্যালেন্ট দেখে সবসময় অবাক হয়। কার থেকে এই ন্যাকামি ট্রেনিং নিয়েছে এই মেয়ে কে জানে। সে বিরক্তির সাথে জবাব দেয়, আচ্ছা বেশ, আর নাটক করতে হবে না, জলদি চলো। নীলা মুচকি এসে সিএনজিতে উঠে বসে। শ্যামাও তার পাশে বসে পড়ে। নীলাদের ভাড়া বাসাটা বেশি দূর নয় এখান থেকে, 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে তারা। ভাড়া মিটিয়ে শ্যামা নীলার উদ্দেশ্যে বলে ওঠে, আমি ভেতরে যাব না, গেটের বাইরে দাঁড়াচ্ছি, তুমি গিয়ে নিয়ে আসো। নীলা কোনো দ্বিরুক্তি না করে সম্মতি জানিয়ে গেটের ভিতরে ঢুকে পড়ে। মুখে তার খেলা করছে কুটিল হাসি। সে মনে মনে বলে ওঠে, এত সাবধানতা অবলম্বন করে কি করবি বলো তো? তোর বিপদ তো ভেতরে নয়, বাইরে তোর জন্য অপেক্ষা করছে।
নীলা ভেতরে যাওয়ার পরেই অস্বস্তি ভাব কাটে না শ্যামার। মন কেমন কুড়ো ডাক দিচ্ছে শুধু। সে গেট থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে লাগলো। এমন সময় হঠাৎ একটা সিএনজি এসে দাঁড়ায় শ্যামার ঠিক পাশে। চমকে উঠে ভালো করে কিছু বুঝে ওঠার আগেই সিএনজি থেকে কাপড় দিয়ে মুখ বাঁধা দুজন নেমে একজন তাকে পেছন থেকে চেপে ধরে, আরেকজন নাকে একটা রুমাল চেপে ধরে। সাথে সাথে নিস্তেজ হতে থাকে তার শরীর। সে খানিকটা টের পেল তাকে টেনে সিএনজিতে তোলা হয়েছে। পুরোপুরি জ্ঞান হারাবার আগে সে শুধু আশেপাশের লোকজনের চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পেয়েছিল। রাত ৮টা, পুরো বাড়ি জুড়ে মতমের অবস্থা। মা কান্না করতে করতে বারবার নিস্তেজ হয়ে পড়ছে। হিনামাকে সামলাচ্ছে। এখনও সে কলেজের ড্রেস পরে রয়েছে। বাবা যেন শোকে পাথর হয়ে চোখের পাতা ফেলতে ভুলে গেছেন। ঘরে যুবতী মেয়েকে এক রাস্তায় মানুষের মাঝখান থেকে দিন দুপুরে তুলে নিয়ে গেল। কেউ নাকি থামাতে পারেনি, এতটা জলদি হয়েছে সবটা। দিব্য পুলিশ স্টেশন থেকে ফিরল। বাবা উৎসুক নয়নে তার দিকে তাকায়। দিব্য তার দিকে তাকিয়ে নিরাশ হওয়ার ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলে, রিপোর্ট লিখে এসেছি বাবা, তারা নাকি খোঁজ পেলে জানাবে। আমরা কিছু জানতে পারলে তাদের জানাতে বলেছি। বাবা ক্রুদ্ধ হয়ে বলে উঠল, আমরা আমাদের মেয়ে খোঁজে জানলে তাদের সাহায্য চাইতাম নাকি? আমার মেয়েটা, আমার মেয়ে। হাঁপাতে হাঁপাতে বাবা তার বুকের বাপাসটা চেপে ধরে। দিব্য এগিয়ে ধরে ফেলে বাবাকে। বাবা প্লিজ শান্ত হও তুমি, আপুকে জলদি খুঁজে পাওয়া যাবে। কোথায় খুঁজে পাবো? কে দেবে খোঁজ? আমার মেয়েটা না জানি কোথায় আছে। তারা কারা, কোন উদ্দেশ্যে নিয়ে গেছে তাকে? হে খোদা, আমার মেয়েটাকে রক্ষা করো তুমি। তার শক্ততাচার বাবাকে এমন ভেঙে পড়তে দেখে দিব্য নিজের ভেতর অনুশোচনা হতে শুরু করলো। তার খুব করে বলতে ইচ্ছে করলো আপু সকালের মধ্যে চলে আসবে, কিন্তু সে তা বলতে পারল না। অনেকটা এগিয়ে এসে সে একটা পরিকল্পনা করেছে। তার এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। নীলা এদিকে অশ্রুসিক্ত নয়নে মনে মনে প্রার্থনা করে চলেছে দিব্য যেন সবটা আবার উগড়ে না দেয়। এই লোকটার মাথায় সকাল থেকে ঠিক নেই। রাত 11:15। শ্যামাকে শহরের একটি নির্মাণাধীন ভবনের 3তলায় চোখ হাত পা বেঁধে ফেলে রেখেছে আবির ও তার বন্ধুরা। সব ঠিকমতোই চলছে। মেয়েটার জ্ঞান এখনো ফেরেনি। আবির তার বন্ধুরা খানিকটা দূরে মদ্যপান করে মদ্যপ হয়ে আছে। তার এই মুহূর্তে 4 জন এখানে। সাদমান আর আসফি শ্যামাকে সিএনজিতে তুলে এনেছিল, আর সিএনজিটা হলো নাহিদের। আবির এখানে তাদের জন্য অপেক্ষা করেছিল। এরা 4 জন অনেক ভালো বন্ধু। রোজ নিয়ম করে রাতের বেলা মদের আসর বসায়। সেখানে দুনিয়ার যত অশ্লীল কথাবার্তা বলা, ছুটির দিন নিয়ম করে এলাকার মেয়েদের ইফটিজিং করা, সব ধরনের অপকর্ম একে অপরের সঙ্গী তারা। এই মুহূর্তেও তাই করছে। সাদমান তার গ্লাসে পানীয়টা একটা চুমুকে শেষ করে অশ্লীল ভাষায় বলে ওঠে, দোস্ত, ভাবির ফিগারটা কিন্তু জোস, পুরোই মাথা নষ্ট। আবির নেশার ঘরে গর্বের সাথে বলে, তাই না রে, আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম। মেয়েটা আগে এমন ছিল না, হঠাৎ করে এমন সুন্দর হয়ে গেছে দেখছিস। আসিফ হেসে বলে, তুই নিজেকে কিভাবে যে কন্ট্রোল করছিস কে জানে। আমি হলে এতক্ষণে। বলে নিজের ঠোঁট কামড়ে ধরে আসিফ। আবির একটু ধমকানোর সুরে বলে, আমার মালের নজর দিস না আসিফ। বন্ধুদের সব ভাগাভাগি করতে পারলেও কিন্তু বউ না। নাহিদ খানিকটা তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে, বালের বউ তোর কি, তোর পুরুষত্ব নাকি? তুই কি কাপুরুষ? বিয়ে যখন তোর সাথেই হবে তখন তুই এখন বসে আছিস কি জন্য? কিছু তোর সুযোগ নেই? এই না, আমার বোন মানা করেছে কোনো গন্ডগোল যাতে না করি, নয়তো প্রাণ সব মাটি হয়ে যাবে। আরে দূর, কিছু মাটি হবে না। মেয়েটার সাথে খারাপ কিছু হয়েছে বলে রটাতে হবে তো? তুই কিছু করলে সেটা আরও বাস্তব দেখাবে। আবির ঘোর লাগা দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গেলে আসিফের দিকে নিশ্চয়তার জন্য তাকিয়ে বলে, বলছিস সত্যি কিছু হবে না তো? আরে কিচ্ছু হবে না, বিয়ে তো তোর সাথেই হবে, তুই করতে পারিস। আর আমরাও করতে না পারলেও একটু দেখি, কি বলিস? আসিফের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ফেলে। আবিরের বন্ধুদের কথা মনোবল পেয়ে টলতে টলতে এগিয়ে যায় সে আমার কাছে। সে আমার জ্ঞান পুরোপুরি না ফেললেও ওষুধের প্রভাব কমে আসছে, তার একটু হুঁশ রয়েছে। আবছা আবছা ভাবে লোকগুলোর কথা তার কানে এসেছে। তার মস্তিষ্ক এখনও সবটা ধোঁয়াশা হলেও এতটুকু বুঝতে পারল যে সামনে অনেক বড় বিপদ তার। কী করে রক্ষা করবে নিজেকে? নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও হাতের
একটা আঙুল খানিকটা নাড়াতে পারল সে শুধু। হতাশায় চোখে কান্নিস পেয়ে নোনা জল গড়িয়ে পড়ল তার। হঠাৎ করে অরণ্যকে একবার জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখতে অনেক ইচ্ছে করল। তার একমাত্র শান্তির স্থান, যেখানে মাথা রাখলে জগতের সকল কঠিন পরিস্থিতি মোকাবেলা করা অদম্য শক্তি চলে আসে, যেখানে এই ইহজগতের সব কষ্ট ভুলে থাকা যায়। মস্তিষ্কের অতিরিক্ত চাপ পড়ার কারণে হয়তো আবার জ্ঞান হারাতেই শুরু করলো সে। পুরোপুরি জ্ঞান হারানোর আগে তার নাকে একটি অতি পরিচিত বাতাসের সুবাস ভেসে আসলো বলে মনে হয়। কিসের সুবাস তা বুঝে ওঠার আগেই জ্ঞান হারালো সে। সব কয়েক মিনিট ব্যবধানে ঘটে যায়। অরণ্য তার পায়ের কাছে লাশগুলো শেষবারের মতো একটা লাথি মেরে নিচে ফেলে দিল। তারপর সে আমার দিকে এগিয়ে যায়। রক্তের নেশা আজ তাকে পেয়ে বসেছে। জগতের যত হিংস্রতা যেন ভর করেছে তার উপর। এই মুহূর্তে সে তার সামনে যে আসবে তাকে খুন করে ফেলবে সে তার রক্তাক্ত হাতের দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে তা মুছে ফেলে সে আমাকে স্পর্শ করার আগে। একে একে সে আমার হাতের এবং চোখের বাঁধন খুলে দেয় অরণ্য। তারপর তার মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তার চোখে মুখে বেদনার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সে আমার মুখের দিকে তাকিয়ে আত্মগ্লানি মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, অরণ্য, আমাকে ক্ষমা করে দিও শ্যামা, তোমার অরণ্যকে ক্ষমা করে দিও প্লিজ। কালই জলদি সবগুলোকে শেষ করে দিতাম, তাহলে আজ তোমার এত বড় বিপদে পড়তে হতো না। ছাড়বো না, আমি ওদের কাউকে ছাড়বো না। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে অরণ্য। আর কখনো নিজের প্রিয় মানুষকে নিজের সামনে শেষ হতে দেখতে চায় না সে। কখনো সে নিজেকে আবার সেই কষ্টের মধ্যে দিয়ে যেতে দিবে না, মনে মনে প্রতিজ্ঞা করে সে। রাতে 1:30, এখনও সে আমাদের বাড়িতে আলো জ্বলছে। কারো চোখ মুখে ঘুমের লেশ মাত্র নেই, কারো খাওয়া দাওয়াও হয়নি। নীলা চুপি চুপি কিছু খেয়ে নিয়েছে। বিরক্ত হয়ে পড়েছে সে এই নাটক করতে করতে। জলদি জলদি সকালটা হলেই বাঁচে। এমন সময় বাড়ির দরজা করাঘাত শুনে সকলে সজাগ হয়ে যায়। এই সময় কি এলো? মাই হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়ে আগে দরজাটা খোলে। দরজা খুলে সে আমাকে দরজার সামনে পড়ে থাকতে দেখে তার বুকে জড়িয়ে নিয়ে কান্না জুড়ে দেন। ততক্ষণে বাকি সবাই এসে দাঁড়িয়েছে। দিব্য আর নীলা ঘটনার আশঙ্কায় হতবাক হয়ে যায়। তাদের প্ল্যান ছিল সকালবেলা সে আমাকে যেখান থেকে তুলে নিয়েছিল সেখানেই ফেলে আসা, তাহলে লোক জানাজানি হবে। কিন্তু সে আমাকে এত জলদি ঘরের দরজা করাঘাত করে ঘরের দরজার সামনে কি রেখে গেল? নীলা মনে মনে রাগে ফেটে পড়ল আবিরের উপর। একটা কাজ যদি তাকে দিয়ে ঠিকমতো হতো। এদিকে বাবা তাগাদ দিচ্ছেন। অনিচ্ছা সত্ত্বেও দিব্য হেনার সাহায্যে সে আমাকে রুমে এনে শুইয়ে দেয়। মা বাবা দুজনেই তার দুপাশে বসে। সে আমার জ্ঞান এখনো ফেরেনি। হেনা দ্রুত বাথরুম থেকে পানির বালতি নিয়ে এসে মগ দিয়ে তার মাথায় পানি ঢালতে থাকে। মা তার চোখের মুখে পানি ছিটিয়ে দিতে লাগলো। সে আমার হুঁশ ফেরে এক সময়, তবে মাথাটা প্রচুর ব্যথা করছে তার। চোখ খুলে সে নিজেকে নিজের রুমে তার পরিবারের মাঝে আবিষ্কার করে চমকে ওঠে। মেয়ের হুঁশ ফিরতে দেখে বাবা তাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে কাঁদতে থাকে। কেমন লাগছে তোর মা? শরীর খারাপ লাগছে? শ্যামা আবছা আবছা ভাবে কথা বলে। মাথা ব্যথা করছে অনেক, আমি একটু ঘুমাবো বাবা। মা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, কে ছিল ওরা? তুই কিভাবে ফিরে এলি? ওরা খারাপ কিছু করেনি তো? শ্যামা মাথায় হাত চেপে বলে, জানি না মা, কিচ্ছু মনে পড়ছে না আমার। তবে ওরা কিছু করেনি, আমার সামনে হুঁশ ছিল। কিছু করলে বুঝতে পারতাম। আর আমি এখানে কিভাবে এসেছি আমি জানি না। হয়েছে, আমার মেয়ে সুস্থ শরীর নিয়ে ফিরে এসেছে, এটাই অনেক। ওকে ঘুমোতে দাও সবাই, এসব কথা কাল হবে। বাবার কথায় সবাই সায় দিয়ে যে যার রুমে চলে যায়। মা তার পাশে থাকতে চাইলেও সে আমার মানা করে দেয়। সবাই চলে যাওয়ার পর তার বালিশের পাশে রাখা ফোনটা বেজে ওঠে। এটা কিভাবে এখানে এসেছে সে জানে না। সেটা আজকের ঘটনার সময় ব্যাগসহ রাস্তায় পড়ে গিয়েছিল। নীলা নিয়ে এসেছে হয়তো তাহলে। ঘুম কাতরে চোখে ফোনের কোনো মতে হাতে নিতেই অর্ণের নামটা স্ক্রিনে জলজল করতে দেখে। অর্ণের নাম দেখি প্রশান্তি হাসি ফুটে ওঠে তার মুখে। সে ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, অরণ্য, তুমি ঠিক আছো তো? ঠিক আছি। আপনি কোথায়? যেখানে থাকার কথা আমার। হঠাৎ এই প্রশ্ন কেন? অরণ্য, আমাকে কি আপনি রক্ষা করেছেন আজকে? অরণ্য কিছুক্ষণ নীরব থেকে বলে ওঠে, আজকে তোমার ফিরে আসার কথা, ভুলে যাও না কিন্তু। সে আমার হাসি আর বিস্তীর্ণ হয়। অন্য তার প্রশ্নের উত্তর দেননি।
হুম, ভুলে যাব না। ঘুমিয়ে পড়ো এখন। অরণ্য। বলো। ভালোবাসি আপনাকে। পুকুরের পাড়ে রক্তজবা গাছটির পাশে বসে থাকতে থাকতে এই প্রথম হাসি ফুটল অরণ্যের মুখে। অপর প্রান্তে শ্যামার মৃদু প্রশ্বাস এর আওয়াজ জানান দেয় সে ঘুমিয়ে পড়েছে। অরণ্য অশ্রুসিক্ত নয়নে হাঁটু গেড়ে বসে জবা ফুলের গাছের সামনে বলতে শুরু করে, মা, অবশেষে আমি তাকে পেয়েছি যে আমাকে ঠিক তোমার মতো নিঃস্বার্থে ভালোবাসবে। কিন্তু আমি ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি কি করব এখন? এদিকে দিব্য আর নীলার চোখে ঘুম নেই। নীলা আবিরকে ফোন করেই চলেছে, কিন্তু কেউ রিসিভ করছে না ফোন। রাগে গজগজ করতে করতে ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে নীলা, একটা কাজও একে দিয়ে হয় না। এত কষ্ট করে প্ল্যান এগিয়েছিলাম, সব চলে গেল। দিব্য এদিকে ইতস্তত করে বলে, ওদের সাথে খারাপ কিছু হয়নি তো? নয়তো ওরা এমন করার কোনো কারণই নেই। ওদের আবার কি হবে? চারটা জন ছেলেকে তোমার বোন একাকী করতে পারে। শ্যামাপোনায় নীলা, কিন্তু ওই স্বপ্নের ব্যক্তিটা। শুকনো ঢোক গিলে বলে দিব্য। নীলা রক্তিম চোখে একবার তাকালো দিব্যর দিকে, তারপর বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে বলল, দেখো, আমার মাথা কিন্তু এই মুহূর্তে এমনিতেই খারাপ। আবার এসব অবাস্তব কাহিনী শুরু করো না এখন। আমার কথা যদি অবাস্তব হয়ে থাকে তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না নীলা। চলো ঘুমিয়ে পড়ি, বাকিটা সকালে দেখা যাবে। আমার আর ভালো লাগছে না এইসব। শ্যামা সকাল সকাল ঘুম ভেঙে যায় খিদার কারণে। প্রচুর খিদে পেয়েছে তার। কাল সকালের পরে কিছুই খাওয়া হয়নি তার। মাথা ব্যথাটাও এখনও কমছে না। 1 কাপ চা দরকার তার এই মুহূর্তে। এত সকালে কেউ উঠেছে বলে তার মনে হয় না। নিজে কোনো মতে টলতে টলতে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে গোসল করে নেয়। চুল মুছতে মুছতে রান্নাঘরে এগিয়ে যায় কিছু খাওয়ার জন্য। সেখানে গিয়ে দেখতে পাই হেনা চুলায় চা বসাচ্ছে। সে আমাকে দেখে তার মলিন মুখে হাসি ফুটে ওঠে। আপু, তুই উঠেছিস? আমি চা বসিয়েছি, তোর জন্য বানাই? শ্যামা হেসে চেয়ার টেনে বসতে বসতে প্রত্যুত্তর করে, হ্যাঁ রে হেনা, 1 কাপ কড়া করে চা বানা, মাথা প্রচুর ধরেছে। হেনা সম্মতিতে মাথা দলিয়ে বয়াম থেকে প্লেটে বিস্কুট বের করে রাখে। শ্যামা তাকে বলে, তো আজকে এত জলদি উঠে গেলি যে সকালে? হেনা একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘুমিয়ে আসেনি, কাল সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম আপু। একদিনে তোকে কারা তুলে নিয়ে গেছে। এদিকে বাবা মা দুজনে অসুস্থ হয়ে পড়েছিল। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তোমাদের কিছু হলে আমি কি করব। শ্যামা তার ছোট বোনের মনোভাব বুঝতে পারে। পরিবারে যা হচ্ছে সেটা তার ছোট্ট মনটাতেও প্রভাব ফেলেছে। সে চায় না তার বোন এই বয়সে হতাশাগ্রস্ত থাকুক। সে কিছু হয়নি এমন ভাব ফুটিয়ে তুলে বলে, আরে পাগলি বোন আমার, কিছু হয়নি তো, দেখ সব ঠিক আছে, এসব নিয়ে এত ভাবিস না। তার সান্ত্বনা হেনার উপর কতটা কাজ করলো কে জানে। সে আর কোনো প্রত্যুত্তর করলো না। চা হয়ে গেলে 2 কাপ চা বানিয়ে 1 কাপ শ্যামাকে দেয়, আর 1 কাপ নিজে নিয়ে টুল টেনে শ্যামার পাশে বসে পড়ে। চায়ের কাপের চুমুক দিতে দিতে অনেক সুস্থ বোধ করতে থাকে শ্যামা। একটু পর হেনা খানিকটা ইতস্তত কণ্ঠ বলে, আপু, তোর কি মনে হয় এসবের পিছনে দিব্য ভাইয়া থাকতে পারে? শ্যামা অবাক হয় যে হেনা ব্যাপারটা ধরে ফেলেছে। সে এই কথাটা তুলতে চাইছিল না কারো কাছে। অবশ্য এর পিছনে দিব্য আর নীলা রয়েছে। দিব্য আর নীলা ফিরে আসা, বিয়ের প্রস্তাব, নীলার সাথে বের হতেই কিডন্যাপ হওয়া, সব কিছু কাকতালীয় ঘটনা হতে পারে না। শ্যামা চায়ের কাপ রেখে হেনার হাতে হাত রাখে। এই কথাটা মা বাবার সামনে কখনো বলিস না হেনা। হেনা বিস্মিত হয়ে বলে, তার মানে তুইও এটা ভাবছিস এসব ভাবি ভাইয়ে করেছে? তাহলে বাবা মাকে বলছিস না কেন? তাদের জানা উচিত এসব। হেনা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন আর বোঝার চেষ্টা কর। তুই ছোট, তাই এখন অনেক কিছু বুঝিস না। তুই তো কাল নিজের চোখেই দেখলি আমার অপহরণের বাবা মায়ের কী অবস্থা হয়েছিল। একবার ভাব, আমি যদি বলি ওনাদের ছেলে এসব করেছে তাহলে কি হবে? মা তো আত্মগ্লানিতেই শেষ হয়ে যাবে যে তিনি দিব্যকে ক্ষমা করেছেন বলে, নীলার সাথে আমাকে পাঠিয়েছেন বলে এসব হয়েছে। বাবা দিব্যর উপর রেগে থাকলেও উনি আমাদের ভাই বোনদের সবাইকে সমান ভালোবাসেন। তাই দুজনে সহ্য করতে পারবে না যে তাদের ছেলে এতটা অধঃপতন হয়েছে। আর আমি নিজেও আমার ছোট ভাইকে পুলিশের কিভাবে দিই? ওর না হয় বুক কাঁপেনি আমার জন্য, কিন্তু আমি তো ওর মতো পাষাণ নই। আপু, আমি সব বুঝেছি, কিন্তু ওরা থেমে থাকবে না। এরপর নতুন কি করবে কে জানে।
আমার এখন দিব্য ভাইকে দেখলেই ভয় হয়, সে কি আমাকেও গুন্ডা দিয়ে তুলে নিয়ে যাবে? তুই চিন্তা করিস না এসব নিয়ে হেনা, তুই মন দিয়ে পড়াশোনা কর শুধু। ওরা আর কিছু করতে না পারলে, সরি, না পারার মতো ব্যবস্থা করব আমি। আমি ঠিক করেছি ভালো একটা উকিলের পরামর্শ নিয়ে থানায় জিডি করে রাখবো। আমাদের কোনো আশঙ্কিক দুর্ঘটনা হলে যেন তার দায়ী থাকে এমন লিখিত স্বীকারোক্তি দিব। সেটা দিব্যকে দেখিয়ে দিলেই হবে। আমাদের তোয়াজ না করুক, আয়নার তো করবে। এমন করলে সত্যি সব ঠিক হবে? হবে ততদিন নিজে সতর্ক থাকবি। এরা জানে মা বাবার আসল দুর্বলতা আমরা সন্তানরা, সেই সুযোগ নিচ্ছে তারা। আমি নিজেও আজ ফিরে যাব। ফিরে যাবি মানে? হঠাৎ মায়ের কণ্ঠ শুনে চমকায় দুইজনে। মা আবার কিছু শুনেনি তো? মা চিন্তিত স্বরে বলে ওঠে, এই অসুস্থ শরীরে কোথায় যাবি? কাল এত বড় একটা ঘটনা ঘটলো, তুই এই কয়েকদিন ঘরের বাইরে যাস না। শ্যামা নিশ্চিন্ত হয়ে যে মা কিছু শোনেনি, সে হেসে জবাব দেয়, মা, আমার মনে হয় ওরা ভুলে অন্য কাউকে কিডন্যাপ করতে গিয়ে আমাকে নিয়ে গেছে। নয়তো দেখো না, ওরা এইভাবে আমাকে কিছু না করে ফেরত দিয়ে যাবে কেন? সেসব আমি জানি না, তুই ঘরে বাইরে যাবি না। শ্যামা উঠে মাকে জড়িয়ে ধরে বলে, লক্ষ্মী মা আমার, এত চিন্তা করো না। আমার কাজ আছে, আমাকে তো যেতেই হবে, আর সেখানে আমাকে কেউ কিছু করতে পারবে না। শ্যামা মাকে বুঝিয়ে সুঝিয়ে অবশেষে রাজি করায় তার যাওয়ার জন্য। শ্যামা যত দ্রুত সম্ভব ফিরে যেতে চায় অরণ্যর কাছে। কাল রাতে ঘুমের ঘরে ওর সাথে কী কথা হয়েছে তেমন মনে নেই তার, শুধু আবছা আবছা মনে আছে সে তাকে ভালোবাসে বলেছিল। সে কথা মনে পড়তেই লজ্জায় গাল গরম হয়ে যায় তার। শ্যামা নাস্তা করে ব্যাগপত্র গুছিয়ে বাবা ওঠার আগেই বের হয়ে পড়েছে। বাবাকে মানাতে এত সহজ নয়, তিনি তো বলেই দেবেন বাড়ি বাইরে যেন পা না রাখি, তাই আগেভাগেই বেরিয়ে পড়েছে। আজ সকালে দিব্য আর নীলার সাথে দেখা হয়নি, রুম থেকে বেরিয়ে হয়নি তারা। অবশ্য ভালোই হয়েছে, এসব মানুষের মুখে দর্শন করতে চায় না সে। অনেকক্ষণ যাবৎ মেন রোডের পাশে দাঁড়িয়ে স্টেশনে যাবার বাসের অপেক্ষা করছে শ্যামা, কিন্তু কোনো বাসের সিট খালি পাচ্ছে না সে। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা বাসের সিট খালি পেল সে। সে উঠতে নিতে যাবে, তার আগে কেউ তার হাতটা চেপে ধরল। হঠাৎ কারো স্পর্শ পেয়ে চমকে পিছনে তাকায় সে, দেখে সেদিনের স্টেশনে দেখা হওয়া ফকিরটা। আজও সেই একই ছেঁড়া আলখাকলা, মাথায় রংচেটা গামছা, কাঁধে সেই পুরনো পুটলি, একগাল দাড়ি, তার নিচে লুকিয়ে আছে অমায়িক এক হাসি। লোকটি বলে উঠল, মারে, উপরওয়ালার নামে কিছু দিবি? বড্ড খিদে পেয়েছে রে। এদিকে বাসের হেল্পার তাগাদ দেয়, ম্যাডাম উঠলে বাস সাইরা দিব এখন। শ্যামা দোনাটানায় পড়ে যায়। সেদিনের ভুক্ত বৃদ্ধটা যে টাকা নেয় না, শুধু খিদে লাগলে কিছু খাবার চায়, তাকে মানা করে দিবে? আবার আজকে বাসে যা ঝামেলা, এই বাস ছেড়ে দিলে এরপরে বাস কখন পাবে তার ঠিক নেই। দোনাটানা মাঝে সে ঠিক করে সে না হয় পরে বাসটা নেবে। এই বুড়োটাকে খাবার না দিলে সারা রাস্তা তার মনটা খারাপ থাকবে। সে হাসিমুখে হেল্পারকে বলে, ভাইয়া, আপনি অন্য জাতি নিয়ে নিন, আমি উঠব না। হেল্পার বিরক্ত হয়ে বলে, আফা, উঠবেন না যখন, কেন শুধু দেরি করাইলেন? শ্যামা কোনো মতে মাফ চেয়ে চলে আসতে নেয়, তখনই বৃদ্ধর ফকির মুখে বেজার করে বলে, আরে যা যা, তোর গাড়ি এমনিতেও কাউকে গন্তব্যে নিতে পারবো না। হেল্পার তার কথা গায়ে মাখল না, শ্যামাও তার কথাটি বোধগম্য হয় না। সে স্মিত হেসে লোকটির অপেক্ষা করতে বলে দোকান থেকে খাবার কিনতে যায়। দাম মিটিয়ে ফিরে আসতে আসতে দেখে বাস ছেড়ে দিয়েছে। সে বৃদ্ধ ফকিরের দিকে খাবার এগিয়ে দিয়ে বলে, এই নিন চাচা, গরম গরম পরোটা বানিয়েছে, আর কিছু খাবেন? বৃদ্ধ ফকির হেসে মাথা তুলিয়ে তার হাত থেকে খাবার নিতে নিতে বলে, না রে মা, আর কিছু লাগবে না। তোর উপরওয়ালায় তোর ভালো করুক, তোর উপর আমি সন্তুষ্ট। তুই আমাকে দুইবার খুশি করেছিস, তোকে আমি কিছু দিতে চাই? শ্যাম আশ্চর্য হয়ে যায় ওনার কথা শুনে, উনি আবার কী দেবেন তাকে। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখে বৃদ্ধ তার পুটলি হাত রাখছে। সেখান থেকে তিনি দুটো কালো সুতা বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বলে, এই নে ধর, একটা তোর স্বামীর হাতে বাঁধবি আর একটা নিজের হাতে। ভাগ্য তোদের জোড়া চিরকালের জন্য বেঁধে দিবে। শ্যামা লোকটার আত্মাধিক কথাবার্তা বোধগম্য হওয়ার আগে চারিদিকে হট্টগোলের আওয়াজে দৃষ্টি আকর্ষণ করে তার। লোকজন হইচই করে রাস্তার দিকে ছুটছে। লোকমুখে যা শুনল তার অর্থ এই দাঁড়ালো যে একটু আগে বাসটি সামনে মোড়ে অ্যাক্সিডেন্ট করেছে। বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষণ, কারো বেঁচে ফেরার আশঙ্কা তেমন নেই।
শ্যামা চমকে ওঠে দ্রুত, তার সামনের বৃদ্ধর দিকে তাকালো, কিন্তু সামনে কেউ নেই। সে আশেপাশে তাকিয়ে খুঁজলেও লোকটিকে আর দেখা পেল না। কয়েক মুহূর্তের ব্যবধানে যেন গায়েব হয়ে গিয়েছে তিনি। শ্যামা সেখানে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, লোকটি কি তাহলে এই জন্যই বলেছে বাস গন্তব্যে যাবে না? হ্যাঁ, তিনি যে সময় না আসলেন ওই মুহূর্তে সে এই বাসে উঠে যেত, হয়তো আজই মৃত্যু ঘটতো তার। তাহলে লোকটি কি তাকে রক্ষা করলো? কেউ নেই। ভাবতে ভাবতে মনের অজান্তেই শ্যামা তার হাতে কালো সুতো দুটি শক্ত করে মুঠো করে নেয়। বেলা 11টা। নীলার ফোনটা বেজে উঠল হঠাৎ। মাত্র নাস্তা সেরে এসেছে। রাতে দেরি করে ঘুমানোর ফলে দেরিতে উঠেছে সে আর দিব্য। দিব্য আজ অফিস যায়নি। ফোনটা হাতে নিয়ে দেখে আবিরের নাম্বার থেকে কল এসেছে। ফোনটা সাথে সাথে রিসিভ করে রাগে ফেটে পড়ে নীলা। এতক্ষণ পর ফোন করার সময় হয়েছে তোর? জলদি এসে দেখা কর, আমার অনেক কথা আছে তোর সাথে। আমি পুলিশ বলছি। অপর প্রান্ত থেকে অব্যাগত পুরুষালী কণ্ঠ বলা বাক্যটি শুনে চমকে উঠল নীলা। দীপু কিছুটা দূরে নীলাকে লক্ষ্য করেছিল আবিরের ফোন আসার পর থেকে। নীলের অভিব্যক্ত এমন রাগ থেকে ভীত হয়ে দেখে চিন্তায় পড়ে যায় সে। এগিয়ে এসে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। নীলা দিব্যর দিকে এক পলক তাকিয়ে ফোনটা লাউড স্পিকারে দিয়ে জিজ্ঞেস করে, পুলিশ? জি। এই ফোনের মালিক কি আপনার পরিচিত কেউ? আপনার অনেকগুলো মিসড কল দেখা যাচ্ছে। শেষ কথাও আপনার সাথে হয়েছে। ওনার সাথে কি সম্পর্ক আপনার? নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, উনি আমার আপন বড় ভাই। কেন, কিছু হয়েছে? আর তার ফোন আপনার কাছে কেন? অপর প্রান্তের লোকটি একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা একটা নির্মাণাধীন ভবনের নিচে আজ সকালে 4টি লাশ পেয়েছি। লাশের অবস্থা শোষণীয়। সার্চ করতে গিয়ে এই ফোনটা পেয়েছি আমরা। লাশ আপনার বড় ভাইয়ের কিনা তা শনাক্ত করার জন্য আপনাকে একবার থানায় আসতে হবে ম্যাডাম। সবটা শুনে নীলা বাকরুদ্ধ হয়ে যায়। আবিরও তার বন্ধুদের কেউ মেরে ফেলেছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে দিব্যর দিকে তাকায়। সে দেখতে পায় দিব্যর মুখের রক্ত সরে গিয়েছে, যেন ভয়ে রীতিমতো কাঁপছে সে। সে আমার সুতো দুইটি হাতে নিয়ে অপেক্ষা করছে অরণ্যের। সে অনেক ভেবেছে এটা নিয়ে। অত্যাধিক কোনো বিষয় বিশ্বাস করতে মন চায় না তার। হতে পারে তার সাথে যা ঘটেছে তা নিতান্তই কাকতালীয় ঘটনা, কিন্তু তবু সেই ফকির যদি সত্যি কোনো অলৌকিক ক্ষমতার সত্তা হয়ে থাকে, এই সুতো তার আর অরণ্যের গলায় বাঁধতে তো আর ক্ষতি নেই। সে আমার কানে এখনো বাজছে সে কথাগুলো। ভাগতদের জোড়া চিরকালের জন্য বেঁধে দিবে। যদিও সে বুঝতে পারছে না নতুন করে কী জোড়া বাঁধবে তাদের। তারা তো ইতিমধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ। তবু সে ঠিক করলে অরণ্যর আজ আসলে সবার আগে এগুলো তাদের কলাইতে বাঁধবে। তার অপেক্ষার এক সময় শেষ হয়। অরণ্যর আগমন ঘটে। সে আমাকে দুদিন এইভাবে তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে দেখেনি। এর মধ্যে মনে হচ্ছে 2টা যুগ কেটে গিয়েছে। মেয়েটা তার উপরে কি মায়া করেছে কে জানে। মেয়েটা সচরাচর সে আসলেই টের পেয়ে যায়, কিন্তু আজ না জানি কোনো ভাবনায় ডুবে আছে মেয়েটি। খাটের উপর বসে কেমন কিছু ভেবেই চলেছে। সে যে এসেছে তাকে দেখে মনে হলো না যে সে বুঝতে পেরেছে। অরণ্যের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এসে তাকে অন্যমনস্ক দেখে সে ক্রুড হাসি এসে এগিয়ে যায় তার দিকে। আজ সে আমাকে ভালো করে চমকে দেওয়া যাবে। অরণ্য ধীর পায়ে এগিয়ে গিয়ে সে আমাকে কোলে তুলে নিয়ে ঘোরাতে শুরু করে। ঘটনার আশঙ্কায় ভয় চিৎকার দিয়ে ওঠে শ্যামা। অর্ণের গলা খামচে ধরে শক্ত করে। শ্যামার অবস্থা দেখে অর্ণ হাসতে হাসতে লুটিয়ে পড়ার জোগাড়। সে শ্যামাকে নামিয়ে তার সামনে দাঁড় করিয়ে দেয়। শ্যামা মাথা তখন ভনভন করে ঘুরছে। টলতে টলতে সে অর্ণের বুকে আছড়ে পড়ে, আর অন্য তাকে পরম ভালোবাসা তার বুকের সাথে মিশিয়ে নেয়। শ্যামার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে প্রাণ ভরে ঘ্রাণ নেয় তার শরীরের। এই 2 দিন ঠিক এই মুহূর্তটার জন্য কতটা ব্যাকুল ছিল সে, সেটা শুধু সে জানে। শ্যামা অরণ্যের বুকে মাথা রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে একসময় ধাতস্থ হয়। পুরোপুরি শান্ত হওয়ার পর রেগে মেগে ধুম করে একটা কিল বসিয়ে দেয় অরণ্যের বুকে। অরণ্য আবার হেসে ফেলে শ্যামার রাগ দেখে। শ্যামা গাল ফুলিয়ে বলে, এটা কি ছিল? কতটা ভয় পেয়েছি আমি জানেন? কি করবো বলো, 2 দিন বাইরে কাটিয়ে এসেছো দেখছি, আমাকে পুরোপুরি ভুলেই গিয়েছো তুমি। আগে আমি আসলেই বুঝে যেতে, আর আজ আমি এসেছি বুঝতে পারোনি তুমি। তাই তো তোমার মস্তিষ্ক থেকে অন্য ভাবনাগুলো ছেড়ে ফেলে দিলাম। তোমার সমস্ত ভাবনা জুড়ে শুধু আমি থাকবো শ্যামাপতি। আমি আপনার কথা ভুলে যাইনি, আপনার কথাই ভাবছিলাম আমি।
অরণ্য শ্যামার উন্মুক্ত কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নিয়ে ঘাড়ে চুমু খায়। শ্যামা অরণ্যের স্পর্শ কেঁপে উঠে তার ঘাড় খামচে ধরে। অরণ্য শ্যামার কানে মুখ নিয়ে গিয়ে নিশালা কণ্ঠে বলে ওঠে, এত গভীরভাবে কী ভাবছিলে আমাকে নিয়ে শ্যামাপতি? অরণ্যের প্রশ্নটা বোধগম্য হতেই কিছু সময় লাগলো শ্যামার। সে ঘোরের মধ্যে চলে যায়। যতবার অরণ্য এভাবে স্পর্শ করে তাকে, তার হুঁশ ফিরলে যখন মনে পড়ে সে কোনো গভীর চিন্তার মাঝে ছিল সে একটু আগে, সাথে সাথে অরণ্যকে ঠেলে দূরে সরিয়ে দাঁড় করিয়ে দেয়। অরণ্য এদিকে হঠাৎ তার রোমান্সে ভাটা পড়ায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি হলো? তুমি সত্যি দুদিন অনেকে পাল্টে গেছো শ্যামা। তার কণ্ঠে অভিমান স্পষ্ট। শ্যামা জোরে জোরে শ্বাস নিয়ে তার তীব্র হৃদস্পন্দন স্বাভাবিক করার চেষ্টা করতে করতে বলে, আমার থেকে 2 মিনিট দূরে থাকবেন অরণ্য। আমার অনেক জরুরি একটা কাজ আছে। আপনি কাছে আসলে আমি আর কিছু ভাবতে পারি না। অরণ্যের অভিমান আরও গাঢ় হয়। সে দুঃখ ভাবক্রান্ত গলায় বলে, এখন তুমি আমাকে সরাসরি তোমার থেকে দূরে থাকতে বলছো? শ্যামা জবাবে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারে না। সে তার বিরক্তি কোনো মতে দমন করে শান্ত গলায় বলে, আপনি একটু চুপ করবেন? কথাটা তো শুনবেন আমার। আর কি শোনার বাকি আছে? আপনার হাতটা দেন এদিকে। শ্যামা আর কথা না বাড়িয়ে বলে। অরণ্য বুড়ুকুচকে তাকিয়ে বলে, কেন? হাত দিয়ে কী করবে? শ্যামা তার হাতের সুতো জোড়া দেখিয়ে হাসি মুখে বলে, একজন গুণী মানুষ দিয়েছে আমাকে, বলেছে এটা স্বামীর হাতে বাঁধলে আর আরটা নিজের হাতে বাঁধতে হবে, তাহলে আমাদের জুটি চিরকালের জন্য বেঁধে যাবে। অর্ণব বুড়ুকুচকিত করে তাকায় শ্যামার হাতের সুতোর দিকে। তোমাকে কোনো এক ভণ্ড এসব বলেছে আর তুমি বিশ্বাস করে নিলে? এত সহজ তো আমাকে বিশ্বাস করনি তুমি। শ্যামা বিরক্তিতে বলে ওঠে এবার, আহ, আবার এসব কথা আসছে কেন? হাতে একটা সুতো বাঁধলে তো কোনো ক্ষতি নেই, তাহলে তো এত কথা বাড়ানোর কোনো কারণই নেই। অবশ্যই সমস্যা আছে শ্যামা। এসব রশি সুতো হাতে তোমার মেয়েরা বাঁধো, ছেলেরা পরে না এগুলো। আমি এসব মেলে জিনিস একদম পরব না। শ্যামা অরণ্যের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। সে কখনো স্বপ্নেও ভাবেনি অরণ্য এমন একটি কারণ দেখিয়ে অমাত করবে। সে আশাহত মনে খাটের একপাশে বসে পড়ে। অরণ্য শ্যামার এমন উদাস দেখে তার পাশে বসে তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু শ্যামা অরণ্যের থেকে দূরে সরে অভিমান কণ্ঠে বলে, একদম ছবেন না আমাকে, আপনার সাথে কোনো কথা নেই। শ্যামা, তুমি এত ছোট্ট একটা বিষয় নিয়ে রাগ করছো কেন? প্লিজ এমন করো না। শ্যামা ধরে আসা গলায় বলে, কেন কেন করবো না রাগ? আজ যদি আর 10টা বিবাহিত জুটির মতো আমাদের বিয়েটাও নিয়ম মেনে হতো, তাহলে আমাদের বাগদাদ হতাম, আংটি বদল হতো। কিন্তু আমার শরীরে আমাদের বিয়ের কোনো চিহ্নই নেই। আর মাঝে মাঝে অনেক ভয় হয় অরণ্য। থেকে থেকে ভাবনা আসে একদিন আমি উঠে দেখব আপনার কোনো স্মৃতি আমার মনে নেই। আমি বুঝতেও পারবো না আমি আপনাকে হারিয়ে ফেলেছি। প্লিজ আমার এই কথাটা রাখুন শুধু। আমি আর কোনো আবদার করবো না আপনার কাছে। বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠে শ্যামা। অরণ্য শ্যামার কথাগুলো শুনে দারুণভাবে চমকে ওঠে। কন্যাটায় শক্ত করে জড়িয়ে ধরে শ্যামাকে। তার বুকেও অনেক জোরে ওঠানামা করছে তার হৃদয়টা। সে বেদনা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমার কারণে তোমার অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, তাই না? শ্যামা তীব্র গতিতে মাথা দলে অসম্মতি জানায়, না অরণ্য, আপনি আমার জীবন একমাত্র সুন্দর অংশ। আমি শুধু আপনাকে হারাতে চাই না কখনো। শুধুমাত্র আপনাকে হারানোর ভয়টা আর ভাবনাটা কষ্ট দেয় আমাকে। অরণ্য নীরবে সে আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, সান্ত্বনা দেয়। কিছুক্ষণ নীরবতার পর সে বলে, বেঁধে দাও শুধু শ্যামা। পারলে এত শক্ত করে বাঁধো যাতে আমি কখনো হারিয়ে গেলেও এই বাঁধনটার আবার আমাকে তোমার কাছে ফিরিয়ে আনে। শ্যামা অরণ্যের বুক থেকে মাথা তোলে, সমিতিতে মাথা দোলায়। অন্য তার বাম হাত এগিয়ে দেয় শ্যামার হাতে। সে কাতর দৃষ্টিতে দেখতে থাকে মেয়েটা আসলে মনোযোগের সহকারে সুতোর গাঁট বাঁধতে ব্যস্ত। অরণ্য চোখ সরিয়ে নিয়ে ঠোঁট কামড়ে ধরে, তার অনুভূতিগুলো প্রকাশ হওয়া থেকে নিরাশ করে। তার হাতে সুতো বাঁধা শেষ করে শ্যামা অরণ্যের দিকে অন্য সুতোটা এগিয়ে দিয়ে তার হাতে বাঁধার জন্য দেয়। অরণ্য তা হাসিমুখে গ্রহণ করে শ্যামার হাতে শক্ত করে বেঁধে দিতে দিতে মনে মনে প্রার্থনা করে এই বাঁধন যেন সত্যি তার ভালোবাসার মানুষটির সাথে তাকে বেঁধে দেয় চিরকালের জন্য। শ্যামা অনেক খুশি হয় অরণ্য তার কথা মেনে নেওয়ায়। সে হাসি মুখে অরণ্যর খাওয়ার মনোযোগ নিবেশনের জন্য খাওয়া শুরু করতে তাগাদ দেয়।
দুজন দুজনকে খাইয়ে দিতে দিতে শ্যামা তাকে সব কিছু খুলে বলে কি হয়েছে এই 2 দিনে তার সাথে, কিভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিভাবে সে আশ্চর্যজনকভাবে ফিরে তো এসেছে ঘরে। অর্ণ চুপচাপ শুনে গেল শুধু। তার মন অনেক বিক্ষিপ্ত এই মুহূর্তে। খাওয়া দাওয়া শেষ করার অর্ণ খাবার ট্রেটা পাশের টেবিলটি সরিয়ে রাখে। শ্যামা তাকে প্রশ্ন করে, আচ্ছা অরণ্য, সেদিন যে আমাকে রক্ষা করেছিল সেটা আপনিই? তার কথা সম্পূর্ণ হওয়ার আগে অর্ণ তার ঠোঁট দিয়ে শ্যামার ঠোঁটটা বন্ধ করে দেয়। আচমকিক ভালোবাসার বহিঃপ্রকাশে চমকে উঠল শ্যামা। সে প্রথম রাতের পর এই প্রথম অর্ণ তার অধরে চুমু খেয়েছে। আর এবার এটা অনেক বেশি সময় নিয়েছে সে। অর্ণ তাকে নিয়ে সেই অবস্থায় খাটে শুয়ে পড়ল। শ্যামা উত্তেজনায় অর্ণের চুল খামচে ধরে। এভাবে কতটা সময় অতিবাহিত হয়েছে শ্যামা জানে না, তবে অর্ণ যখন অবশেষে তার ঠোঁট জোড়া ছাড়ে তখন তারা দুজনেই হাঁপাচ্ছে। অর্ণ শ্যামার ঘাড়ে নাক ডুবে দিয়ে শ্বাস নিতে নিতে বলে, বড্ড বেশি কথা বলো তুমি শ্যামা। শ্যামার মস্তিষ্ক কেমন শূন্য মনে হয় তার। আবেগে অর্ণকে জড়িয়ে ধরে সে। সে ভুলে যায় কি নিয়ে কি কথা বলছিল সে। দীর্ঘক্ষণ এইভাবে নীরব থাকার পর অর্ণ তার কপালে চুমু খেয়ে বলে, ঘুমিয়ে পড়ো শ্যামা, আজ আমার একটা কাজ আছে, তাই আজকে আমার একটু জলদি যেতে হবে। হঠাৎ এই মুহূর্তে এমন কথা বলায় অবাক হয়ে যায় শ্যামা। খানিকটা আহত গলায় বলে, ঘুমিয়ে যাবো মানে আপনি এত জলদি চলে যাবেন? শ্যামার আশাহত গলা শুনে অর্ণ দুষ্ট এসে শ্যামার নাকে নাক ঘষে বলে, কেন শ্যামা, না ঘুমিয়ে তোমার জন্য কোনো কিছু করার ইচ্ছে ছিল নাকি? কথাগুলো শুনে লজ্জায় গাল গরম হয়ে যায় শ্যামার। অন্যের বুকে ধাক্কা দিয়ে অন্য পাশে ফিরে বালিশে মুখ লুকিয়ে বলে সে, আপনি আসলে একটা অসভ্য। অরণ্য হেসে শ্যামাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, তোমার ইচ্ছেটা আজ পূরণ করতে পারছি না বলে রাগ করো না শ্যামা, আজকের কাজটা শেষ করে আসি, কাল না হয়। শ্যামা কোনোই দিয়ে গুঁতো দেয় অরণ্যকে চুপ করার জন্য। অরণ্য শ্যামাকে এভাবে লজ্জা পেতে দেখে হেসে ফেলে। তার এখন আরেকটু থেকে তাকে আরো লজ্জা দিতে ইচ্ছে করছে, কিন্তু তার মনের সুপ্ত ইচ্ছেটাকে দমিয়ে রাখে সে। আজ তার অসমাপ্ত কাজটা সম্পন্ন করতে হবে। তার কাজে সে ফেলে রাখার পছন্দ করে না। সে শেষবারের মতো শ্যামার হাতে চুমু খেয়ে বিদায় জানিয়ে চলে যায়। অর্ণা চলে যেতেই চোখের বাঁধন খুলে ফেলে শ্যামা। বালিশ জড়িয়ে ধরে লজ্জায় মুখ চেপে ধরে দুহাতে। মনে মনে বলে, অসভ্য লোক একটা, খালি আমাকে লজ্জা দেয়, কিন্তু এত রাতে ওনার কী কাজ থাকতে পারে? রাত 2:30। নীলে আবার শোয়া থেকে উঠে ছুটে যায় বাথরুমে। তারপর হড়হড় করে বমি করতে থাকে। এই নিয়ে কয়বার হলো জানে না দিব্য। নীলাকে কী সান্ত্বনা দেবে? তার চোখেই ঘুম নেই। রাজ্যের ভীত আর দুশ্চিন্তা জেগে ধরেছে তাকে। আজ পুলিশের ফোন আসার পর তাদের আবরের লাশ শনাক্ত করায় যেতে হয়। লাশের অবস্থা দেখে নীলা তো সেখানেই হড়হড় করে বমি করে দেয়। এখনও সেই দৃশ্য মনে করে তার অবস্থা খারাপ। তার নিজের অবস্থাও খুব একটা ভালো নয়। তার চোখে ভাসছে সেই বিভৎস দৃশ্য। 4টি লাশের মধ্যে কারো চেহারা দেখে শনাক্ত করার উপায় নেই। কেউ তাদের চোখ দুটি উপড়ে ফেলেছে, মুখটা থেতলে দিয়েছে, আবরের হাত দুটো উপড়ে ফেলা হয়েছে। অথচ পুলিশ নাকি কোনো অস্ত্র পায়নি ঘটনাস্থানে, যার সাথে খুনের সম্পৃক্ততা থাকতে পারে। পুলিশ কোনো সুরাহ করতে না পেরে তাদেরকেই প্রাথমিক সন্দেহের তালিকায় ধরে নিয়েছে, যেহেতু শেষবার কথা নীলার সাথে হয়েছে আর তাকে অনেকবার কল করা হয়েছে এত রাতে নীলার নাম্বার থেকে। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। অনেক কষ্টে উকিলদের সাহায্যে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসতে আসতে বেজে যায় রাত 10টা। তারপর সোজা তাদের ভাড়া বাসায় চলে এসেছে। ওই বাড়িতে পা দেওয়ার সাহস করেনি আর। নীলাও এখন অনেকটা বিশ্বাস করা শুরু করেছে দিব্যের কথা। অনেক ক্ষমতাধর কেউ আছে সে আমার পিছনে, যে তাকে রক্ষা করেছে, আর তারা তাকে রাগিয়ে দিয়েছে। নীলা বাথরুম থেকে টলতে টলতে এসে বসে পড়ে দিব্যের পাশে। তাকে অনেক বিধ্বস্ত দেখাচ্ছে। ভাইয়ের মৃত্যুর শোক পালনের সুযোগটুকু হয়নি তার। এখন নিজের জান নিয়েই চিন্তা করতে হচ্ছে। সে নিজের পেটে হাত রেখে কাঁপা কাঁপা গলায় দিব্যকে জিজ্ঞেস করে, ওর আমার বাচ্চার কোনো ক্ষতি করবে না তো? দিব্য পাশ ফিরে নীলার ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারার দিকে তাকায়। আমি জানি না নীলা, কিচ্ছু বুঝতে পারছি না কি করা উচিত আমার। কিছু করার নেই তোর আর। আগে সাবধান করেছিলাম, তখন যদি থেমে যেতি আজ তোর এই দিন আসতো না। হঠাৎ অচেনা ভারী পুরুষালী কণ্ঠের কথাগুলো শুনে ভয়ে জমে যেতে থাকে নীলা আর দিব্য।
তারা ধীরে ধীরে পাশ ফিরে তাকায় কণ্ঠের উৎসের দিকে। রুমে শুধু একটা ড্রিম লাইট জ্বলছে। সেই ড্রিম লাইটের মৃদু আলোয় দেখা পাওয়া যায়। তারা দেখতে পায় দেওয়ালটার কোণে আলো আঁধারির মাঝে দেওয়ালটার সাথে শটান ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে হয়ে আছে একটা অবয়ব। চোখ মুখে খেলা করছে তার কুটিল হাসি। সে হাসতে হাসতে বলে ওঠে, জানিস তোদের কাল বাকি শতানদের সাথে শেষ করে দিইনি কেন? কারণ আমি ভাবতে ব্যস্ত ছিলাম তোদের কী শাস্তি দেওয়া যায়। সহজ কোনো মৃত্যু তোদের দেওয়া হবে না। দিব্য এই কণ্ঠ চিনতে অসুবিধা হয় না। সে তার মস্তিষ্কে হাজারবার প্রতিধ্বনিত শুনছে এই কণ্ঠের। সে ভীত সন্ত্রাস হয়ে মাটিতে লুটে পড়ে। ক্ষমা করে দাও, এইবারের মতো আর কখন এরকম কিছু হবে না, আমি কথা দিচ্ছি। দিব্যর কথা শুনে নীলার হুঁশ ফিরে। সে মনোমুগ্ধর ন্যায় চেয়েছিল এতক্ষণ সেই যুবকের দিকে। সে সুর মিলিয়ে দিব্যর সাথে বলে, আমি সন্তান সম্ভবা, আমার সন্তানের কোনো দোষ করেনি, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি সত্যি শ্যামাপুর আর কোনো ক্ষতি করব না। অরণ্য এবার শব্দ করে হেসে ফেলে। তোদের বলে বোঝাতে পারবো না, তোদের এভাবে আমার সামনে প্রাণ ভিক্ষা চাইতে দেখে কতটা শান্তি লাগছে আমার। আর তোদের ক্ষমা করব? অরণ্য তালুকদার কখনো ক্ষমা করে না, সুযোগ দেয়। ভুল করার আগে সীমানা নির্ধারণ করে দেয়। সেই সীমানা লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে। তোদের তো সীমা জানিয়ে দিয়েছিলাম, আমার শ্যামা থেকে দূরে থাকতে বলেছিলাম, কিন্তু তুই কী করলি? তোর বউয়ের কথাই তুই নিজের বোনকে শকুনের হাতে তুলে দিয়েছিস তাকে খুবলে খাওয়ার জন্য। আমি শ্যামাপুর কোনো ক্ষতি চাইনি। চুপ, একদম চুপ। ওর নাম আরেকবার তোদের নষ্ট মুখে নিবিত তোদের দুটোকে এমন অবস্থা করবো যে মৃত্যুর কামনা করবি তোরা। অন্য রাগের মাথায় শিরা ধপধপ করে কাঁপছে। সে এগিয়ে এসে হাত দিয়ে দিব্যর থুতনি চেপে ধরে। খট করে হাতটা ভেঙে শব্দ শুনতে পাওয়া যায়। সাথে সাথে দিব্য যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। নীলা এই দৃশ্য দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। অন্য আবার রাগে কণ্ঠে বলে ওঠে, আর কি বললি তুই? তুই তার কোনো ক্ষতি করতে চাসনি, তাই তো? তোর কি মনে হয় সে আমার মতো আত্মসম্মানী একজন মেয়ে যে তার সম্মানকে সব কিছু ঊর্ধ্বে রাখে তার সম্মানহানি করবে তুই, আর সে তার সম্মান বাঁচাবে তোদের প্রাণের মতো বিয়ে করে নিবে? এতটুকু চিনিস তুই তোর বোনকে? সে আমার সবার আগে নিজের গলায় দড়ি দিত যখন সে জানতে পারতো খারাপ কিছু হয়েছে তার সাথে। নিজেকে শেষ করে দিত সে, আমি তাকে রক্ষা না করলে সেই রাতেই। দিব্যের হঠাৎ অনুশোচনা হয়। সে আসলে এভাবে ভেবে দেখেনি। লোভে পড়ে বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছিল, কিন্তু অনেক দেরি করে ফেলেছে সে। সেই ভুল আর শোধরানোর উপায় নেই তার। অরণ্য দিব্যকে ছেড়ে দিয়ে এবার নীলার দিকে তাকায়। আর তুই, তুই কি আসলেই নারী? তুই নারী? তুই এবার নাকি মাও হবি? মেয়ে হয়ে জেনে শুনে আর একটা মেয়ের তোর বকেটে ভাই আর তার মাস্তান বন্ধুদের হাতে তুলে দিয়েছিস। সেদিকে একবার ভেবে দেখেছিলি? সেদিন আমি আর একটু দেরি করলে। কথাটা আর শেষ করতে পারে না অরণ্য। তীব্র অনুশোচনায় চোখ বুজে আসে তার। নীলা এদিকে কাতর কণ্ঠে ক্ষমা চেয়ে চলেছে, বলে চলেছে সে এমনটা করতে চায়নি। অর্ণ চোখ খুলে ভাবলেশীন দৃষ্টিতে একবার তাকায় সামনের মানুষ দুটির দিকে। তাদের সাথে কথা বলে তার মন মেজাজ খারাপ করতে চায় না সে আর। সে উঠে দাঁড়ায় তার নির্ধারিত শাস্তি দেওয়ার জন্য। অর্ণ তার কাজ শেষ করে রাস্তায় নেমে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। রাতে ঠান্ডা মৃদুমন্দ বাতাস তার এলোমেলো চুলগুলো আরও এলোমেলো করে দিতে থাকে। মনটা তার আরও এলোমেলো হয়ে গেছে। ভোর হতে এখনো অনেক দেরি। তার এখন ইচ্ছে করছে শ্যামার কাছে ফিরে গিয়ে তার ঘুমন্ত মুখটা একবার দেখতে, কিন্তু সে তার রক্তে ছিটা পোড়া পোশাক আর হাতের দিকে তাকিয়ে সেই ইচ্ছেটা দমন করে রাখে। এমন ঘৃণিত আর অপবিত্র অবস্থায় সে শ্যামার কাছে যেতে চায় না। তার সামনে সে সবসময় থাকবে তার স্বপ্নের পুরুষ অরণ্য হিসেবে। শ্যামার কথা মনে পড়তেই এমন বিক্ষিপ্ত মনকেও তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তবে সে হাসি পুরোপুরি মিলে যায় যখন কেউ তার পথ অবরোধ করে দাঁড়ায়। সে একই ছেঁড়া আলখাগ্গা, মাথার রংচড়া গামছা বাঁধা, সে আটপৌরো লাঠি, কাঁধে সেই একটা পুটলি আর একগাল সাদা লম্বা দাড়ির মধ্যে সেই এক গা জ্বালানো হাসি। তাকে এত বছর পর দেখে তার সামনে দেখে রাগে চোখ মুখ লাল হয়ে যায় অরণ্যের। ছুটে গিয়ে গলা টিপে ধরে শূন্যে উঠিয়ে নেয় বৃদ্ধকে। তারপর তাতে দাঁত পিষে বলতে থাকে, তোর সাহস তো কম না? আমার জীবনটা নরক বানিয়ে দিয়ে আবার এত বছর পর আমার সামনে এসেছিস। কি উদ্দেশ্য নিয়ে এসেছিস এইবার? রাগের মাঝেও গলা ধরে আসে অরণ্যের। বৃদ্ধ ফকির অরণ্যের আঘাতের কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন অরণ্যের আঘাত তাকে বিন্দুমাত্র কষ্ট দিতে পারছে না। অবশ্য তা মিথ্যা নয়।
অরণ্য জানে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলেও এ লোকের কিছু করতে পারবে না। অনেক ক্ষমতার জিন সে। তার এই অবস্থার জন্য দায়ী একমাত্র এই জিন। তাই জীবনে এক মুহূর্তের একটা ভুল তার জীবনের সবকিছু কেড়ে নিয়েছে। বৃদ্ধ ফকির তার দাড়িতে হাত বুলাতে বুলাতে অরণ্যের দিকে একদৃষ্টিতে তাকিয়ে হাসতে হাসতে বলে, তোর বউয়ের প্রতি তোর ভালোবাসা দেখে তোর সাথে একবার দেখা করার লোভ সামলাতে পারলাম না জমিদার। ভারী মিষ্টি মেয়েটা। আজকাল এমন মেয়ে পাওয়া যায় না। সে সবাইকে অনায়াসে ভালোবাসতে পারে, কিন্তু তুই যে কাউকে ভালোবাসতে পারিস তা দেখে ভালো লাগলো। বুকটা ধক করে উঠল অরণ্যের। জিনের মুখে শ্যামার কথা শুনে আতঙ্কের মুখে রক্ত সরে যায় তার চেহারা থেকে। শ্যামাকে এর মধ্যে আনিস না। তোর সাথে কোনো শত্রুতা থাকলে আমার আছে। এর সাথে ওর কোনো সম্পর্ক নেই। ও নির্দোষ। ওর কোনো ক্ষতি করিস না তুই। আমি হাত জোর করে মিনতি করছি তোর কাছে। বৃদ্ধের মুখে হাসি মিলিয়ে যায় এবার। সে রাশভারী গলায় বলে ওঠে, আমি এখানে কারো ক্ষতি করতে আসিনি। আমি মেয়েটার ভালো চাই, তাই তোকে সতর্ক করতে এসেছি। মনে করিয়ে দিতে এসেছি। কি ভুলে যাচ্ছিস তুই? অরণ্য দুরু দুরু বুকে বুড়কুচকে তাকায় জিনের দিকে। তার কথা বোধগম্য হয় না তার। কি ভুলে যাচ্ছে সে? সকাল 9টা। বাড়িওয়ালা রশিদ মিয়া বিরক্তের সাথে সিঁড়ি বেয়ে উঠছে দোতলার উদ্দেশ্যে। দোতলার ভাড়াটিয়ার উপর প্রচণ্ড বিরক্ত সে। বাসা ছাড়বে বলে অগ্রিম বলে দিয়েছে। আজ মাসের 1 তারিখ। এখন জিনিসপত্র নিয়ে যার নামগন্ধ তার নেই। তার উপর কাল নাকি ওরা আবার ফিরে এসেছে। মধ্যরাতে তাদের ঘর থেকে অনেক আওয়াজ আসছিল। তাদের ঘর একদম উপরের তলায়। এসব আওয়াজ হওয়াতে রাতে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করেছে তাদের এসব আওয়াজ। রাশিদ মিয়া ঠিক করেছেন এমন ভাড়াটিয়া তিনি রাখবেন না। আজই চলে যেতে বলবেন। কিন্তু কখন থেকে কলিং বেল বাজিয়ে চলেছে তিনি, এখনও কারো দরজা খোলার নামগন্ধ নেই। বিরক্ত হয়ে সে এবার দরজায় বাড়ি দেয়। সাথে সাথে খানিকটা ফাঁকা হয়ে যায় দরজা। রাশিদ মিয়া অবাক হয়ে যায়। এভাবে বাসা বাড়ি দরজা খোলা রাখে কে? সে অনেকবার বাড়ি থেকে ডাকাডাকি করে, কিন্তু কেউ সাড়া দেয় না তাতে। কি করবে বুঝতে না পেরে এবার দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে রশিদ মিয়া। পুরো ঘরে পিনপতন নীরবতা। কোনো মানুষের কোলাহল শোনা যাচ্ছে না। সে ডাকাডাকি করতে করতে ভেতরের রুমে যেতে যেতে হঠাৎ রক্তের ধাতব গন্ধে তার নাকে এসে বাড়ি খায়। রশিদ মিয়া দ্রুত কদমে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তবে সেখানে যে দৃশ্য দেখল তিনি তা দেখে ভয় চিৎকার করে পালিয়ে যান সেখান থেকে। রুমে দিব্যার লাশ পড়ে আছে। শরীরে অসংখ্য ছুরির দাগ। তার শরীর থেকে রক্ত গড়িয়ে চারপাশে রক্তের ছোটোখাটো একটা পুলের সৃষ্টি হয়েছে। পাশে রক্তাক্ত ছুরি হাতে ভাবলেশীনভাবে বসে আছে তার অন্তঃসত্ত্বা স্ত্রী নীলা। নীলার দৃষ্টি ঘোলাটে। সে সজাগ, কিন্তু তার চারপাশে কী ঘটছে এবং ভবিষ্যৎ তার সাথে কী কী ঘটবে তা বোঝার বিন্দুমাত্র কোনো বোধশক্তি নেই তার মাঝে।